আপনি থাকেন মালয়েশিয়ায় এবং আপনি পড়াশোনা করছেন কিসে? আমি হাদিসের উপর পিএইচডি করতেছি কুয়ালালামপুর শ্রীপাতালিং একটা বিগ ইনস্টিটিউট। এবং আপনি আপনি বললেন যে আপনি আপনার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে এবং আপনি অনেক কিছুই জানেন, এবং আপনি একটা কথা বলছিলেন যে মানুষ নানান রকমের নানান সময় বিপদে পড়ে এবং সেই বিপদগুলো সলভ করতে গিয়ে কেউ যদি ভুলভাল কিছু করে ফেলে তাহলে সমস্যাটা আরো বেশি বেড়ে যায়, তাই না? মানে যে সলভ করতে গেছে তারই সমস্যাটা আরো বেশি হয়। তো আপনি বলছিলেন যে আপনি এই পর্যন্ত কারো কোনো কিছু সলভ করেননি, কিন্তু কিন্তু আপনি জানেন এবং আপনার যে ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনে যারা আছেন তারাও আপনাকে অনেক বিশ্বাস করেন যে হ্যাঁ ও আছে তাহলে কোনো সমস্যা হবে না, এরকম ধরনের একটা ব্যাপার আছে। অলরাইট, সো আমরা চলে যাব আপনার প্রথম ঘটনায়। ঘটনাটা কিভাবে ঘটেছিল? সেই যে ছোট মানে ক্রিয়েচারটাকে আপনি দেখছিলেন, প্রথম কিভাবে দেখলেন আপনি, তাকে একটু বলবেন প্লিজ। সকল লিসেনার্সকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঘটনা শুরু করতেছি। আসলে রাসেল ভাই, যখন আমার ফার্স্ট এই জিনিসটা হয় আমার সাথে, তখন আমি বাংলাদেশের যে কোনো একটা ইনস্টিটিউটে পড়াশোনা করি, আমি জায়গার নাম বলতেছি না। তো সেখানে একটা লাইব্রেরি আছে আমাদের 2 তলায়। তো এই লাইব্রেরিতে যে যিনি থাকেন, যিনি দায়িত্বে থাকেন, তিনি ছুটিতে গেলে 2 জন স্টুডেন্টকে এটা দেখার জন্য রেখে যায়। তো স্বাভাবিকভাবে তিনি ছুটিতে গেলেন, যাওয়ার পর যে অল টাইম থাকে তাকে বলছেন যে তুমি আরেকজনকে নিয়ে থাকো। তো তিনি অনেক ছাত্রের নাম বললেন যে তাকে নিয়ে থাকতে পারে কিনা, তাকে নিয়ে থাকতে পারে কিনা। সে অবশেষে বলছে যে ওকে ফারাবিকে নিয়ে থাকতে চাই। তো যে বলছেন যে ওকে ঠিক আছে ফাইন, ওকে নিয়ে থাকতে পারো। তো এরপরে যে ঘটনা ঘটে, হুজুর তো চলে যান। তো আমরা থাকি ওই লাইব্রেরির মধ্যে। লাইব্রেরির স্ট্রাকচারটা একটু দেওয়া ভালো, যে ভিতরে অনেকগুলি আলমারিগুলি এমন ভাবে সাজানো যে 2টা রুম হয়ে গেছে ভিতরে, এমন স্ট্রাকচারে সাজানো। একটা বড় রুম আর একটা ছোট রুম। তো ভিতরের রুমে যিনি তার দায়িত্বে থাকতেন তিনি পড়াশোনা ওখানে করতেন, আর যিনি বড় রুমে থাকতেন, বড় রুমে ওনার খাট ওখানে আছে। তো ঘটনা ঘটে সেদিন আমি 2-3 আমরা ছিলাম, কোনো কিছুই ঘটে নাই। তো 3rd দিন নিয়ম হলো যে রাত 11টার সময় আমরা গেট বন্ধ করে দিই, সবাইকে বের করে। তো আমরা স্বাভাবিকভাবেই দরজা আটকে দিই, সবাইকে বের করে 11টার সময় আমি নিজে সবাইকে বের করি এবং নিজে গেটটা আটকাই। এরপর আমরা ভিতরে খানা দানা খাই, এরপর আমরা শুয়ে পড়ি আর কি। তো আমার একটু লেখালেখির অভ্যাস আছে, আমি ডায়েরি লিখি। তো ওই দিন রাত্রে আমার সাথে যিনি ছিলেন তিনি ঘুমাইতেছিলেন, আর আমি ওই খাটের উপর ডায়েরি রেখে আমি লিখতেছিলাম। তো ঘটনাটা তখনই ঘটে রাসেল ভাই, যে বাম পাশের ছোট রুম থেকে একটা বাতাস আসে। বাতাস বেশ ভালো, ঠান্ডা হয়ে যায় রুম। তো আমি কিছু মনে করি না, বাতাস আসতেই পারে, তা আমি লিখতেই থাকি। তারপরে যেটা ঘটে সেটাই আসলে মানে আমাকে নাড়া দেয়, আমি ফ্রিজ হয়ে যাই। সেটা হইল যে আলমারির যে সমস্ত যে কাচের যে দরজাগুলি থাকে আর কি আলমারি খোলার জন্য, সেগুলি আস্তে আস্তে খুলতে থাকে, খুলতে থাকে। তো রাতটা এতই নিস্তব্ধ ছিল যে আমি ঘড়ির কাঁটার টিক টিক শব্দ শুনতে পাইতেছি। তো সেখানে এত বড় একটা সাউন্ড তো অনেক স্পষ্ট, টিক 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 করে খুলে যায়। এরপরে আমি সেকেন্ড যে আওয়াজটা শুনি সেটা হচ্ছে বই নামানোর আওয়াজ, যে কেউ বুকগুলি নামাইতেছেন, বুক এরকম আওয়াজ হইতেছে আর কি। থার্ড যে আওয়াজটা শুনি সেটা হচ্ছে পৃষ্ঠা উল্টানের আওয়াজ, লাইক কেউ পৃষ্ঠা উল্টাইতেছে। তো আওয়াজগুলি এতই স্পষ্ট ছিল যে ঘড়ির আওয়াজ তো অনেক কাছে মনে হইতেছে, আর এই আওয়াজগুলি পাশের রুম থেকে হইতেছে, একেবারে স্পষ্ট ছিল। আমি পুরো ফ্রিজ, আমার আর লেখা আসতেছে না, আমি জাস্ট চুপ করে আমি যা জানি আমি পড়তেছিলাম। আশ্চর্যের বিষয় হইল যে আমি সবাইকে আমি নিজে বের করছি এবং গেট আমি নিজে আটকাইছি, এবং এই রুমে যদি কেউ থাকে তাহলে আমরা 2 জনই আছি, একজন শো আর একজন লিখতেছে। তো এই কাজগুলি কারা করতেছে? তা আমি আমার মিলে না, খাতা কলমে আমি কিছু মিলাতে পারি না, জাস্ট বসে থাকি। এরপরে এরকম 5 মিনিট হয়, এরপরে এই বুক গুলি মানে এরকম লাগানোর আওয়াজ হয় আর কি। এরপরে সে এগুলি বুক সেলফে থাকতে থাকে একা একাই, মানে আমি দেখতেছি না, জাস্ট আওয়াজ শুনতে পাচ্ছেন। তো এরপরে আবার কিট 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 এরকম আওয়াজ হয়, জাস্ট আলমারিটা বন্ধ হয়ে যায়, একটু বোঝা গেছে। এরপরে একটা বাতাস আসছে, সেম। আমি তো চুপ, পুরাই স্তব্ধ, এখন শুধু ঘড়ির কাঁটাটাই আওয়াজ শোনা যেতেছে। এরপরে আমি কলম রেখে দেই,
খাতাও রেখে দেই, যে যে অবস্থা রেখে আমি বের হয়ে তাড়াতাড়ি গেট খুলে আমি দৌড় দিয়া, আমি আমার 5 তলায় থাকতাম, আমি ওখানে চলে যাই। তো ফজরের সময় যে উঠছে, উঠে দেখে যে খাতা আছে কলম আছে, ফারাবি কই, তো আবার গেট খোলা, ও একটু ভয় পাইছে। তো ফজরের সময় তার সাথে মসজিদ দেখা, তো সে বলছে আরে ভাই আপনি কই গেছেন, আমি তো বলছি এই উঠছে তাই আমি এসে বলছি। তো এটা ছিল রাসেল ভাই ফার্স্ট ঘটনা যে আমার সাথে কানেক্টেড হয়েছে, কানেক্টেড হলো। আচ্ছা, তারপরে? সেকেন্ড ঘটনা ঘটছে ঠিক 5 মাস পরে, ওই ইয়ারের লাস্ট আমাদের যে ফাইনাল পরীক্ষা। তো ফাইনাল পরীক্ষার সময় আমরা ওই সামনে মসজিদ আছে, আমাদের ক্যাম্পাসের সামনে একটা মসজিদ আছে, সেই মসজিদে ওই ছাত্ররা ওভার টাইম করার জন্য রাত্রে পড়তে যায়। তো আমরাও পড়তে গেছি, স্বাভাবিক 1টা পর্যন্ত পড়ার পরে আমি ফিরে আসার আগে সবার সাথে একটু গল্প টল্প করি, মানে জাস্ট মাইন্ডটা ফ্রেশ করে, এতক্ষণ পড়ছি, ব্রেনটা টায়ার্ড হয়েছে, তো জাস্ট একটু পড়াশোনা মানে ওদের সাথে গল্প গুজব করি আর কি। তো ব্যাক করার সময় জাস্ট মাদ্রাস যে ওই ক্যাম্পাসটা আছে, ওই ক্যাম্পাস আর মসজিদের যে মাঝখানে অল্প একটু ফার, বেশি দূর না। তো আমি 2 তলায় উঠি, ওদের স্ট্রাকচার, বিল্ডিং এর স্ট্রাকচারটা একটু দেওয়া ভালো, যে ওটা 6 তলা বিল্ডিং, মাঝখান দিয়ে সিঁড়ি, আর 2 পাশে রুম, রুমের 2টা দরজা, একটা সিঁড়ির সাথে অ্যাটাচ, আরেকটা হচ্ছে বারান্দা শেষ করে লাস্টের দরজা। তো আমাদের হলো 5 তলার পূর্ব দিকে। তা আমি যখন 2 তলায় উঠি, ওঠার পরে এবার এমনি শুধু জাস্ট পশ্চিম দিকে ওই লাইব্রেরি যে দরজাটা সেটার দিকে আমি তাকাই, এমনি তাকাই বাম দিকে। তাকানোর পরে জাস্ট একটা অবয়ব দেখতে পাই, জাস্ট একটা পিচ্চি দাঁড়ায় আছে দক্ষিণ দিকে মুখ করে, একটা অবয়ব দেখতে পাই। লাইটগুলো অফ ছিল, এই কারণে জাস্ট অবয়বটাই দেখতে পাই। অবয়বটা এরকম রাসেল ভাই, ফেসবুকের প্রোফাইল পিকচার না থাকলে যে একটা অবয়ব থাকে না, জাস্ট বোঝা যাইতেছে একজন আছে, কিন্তু কোনো চোখ টোক মুখ কিছু নাই, এরকম একটা অবয়ব আমি দেখি দূরে, যে ওদিকে মুখ করে আছে, তাকায় আছে। তো আমি একটু লাগে যে আমরা বড়, 1টা পর্যন্ত পড়তে পারি, তুই পিচ্ছি এখানে কি করিস, এরকম একটা মানে আমার কৌতূহল জাগে। তো আমি একটু সামনে আগানোর পর সে পিচ্ছি আমার দিকে মুভ করে, আমার দিকে একটু ঘুরে, এভাবে দক্ষিণ দিক থেকে সে পূর্ব দিকে হয়, আমার দিকে ঘুরে আর কি। এরপর আমি তার চোখ তো কিছুই দেখা যাচ্ছে, একটা অবয়ব দেখতে পাইতেছি, যেটা এখন আমি চোখ বন্ধ করলে দেখতে পারি, মানে ওই রাতের ঘটনাটা এত এত স্পষ্ট আমার কাছে। তো সে ফার্স্ট আমার সাথে যে বিহেভটা করছে, সে আমার বলছে যে এই এদিকে আয় বলে আমার ডাক দিচ্ছে। তো আমি ভয় পাবো কি রাসেল ভাই, আমার মেজ খারাপ হয়ে গেছে, যে পিচ্ছি আমাকে তুই বলে ডাকিস, কে তুই? আমার মেজ খারাপ হয়ে গেছে। আমি আরো 3 স্টেপ সামনে আগাই দেখার জন্য, তুই কে আমারে তুই করে বলিস? আর এখানে তো কেউ আমারে তুই করে বলে না। তো জাস্ট আমি তার দেখার জন্য আমি ওর দিকে তাকাই। তো সে সেকেন্ড টাইম আমার ডাক দেয় যে এদিকে আয়। তো এখন রাসেল ভাই আমি আর মেজাজ খারাপ থাকে না, এখন আমি ভয় পেয়ে যাই। কারণ হইল তার ভয়েসটা ছিল যান্ত্রিক একটা ভয়েস, এদিকে আয়, মানে এরকম একটা, মানে জাস্ট উঁচু নিউজ হইতেছে, কম্পিউটারে যেটা করলে যেটা হয় রিমিক্স টাইপের, এরকম একটা ভয়েস আমি শুনি। এখন তো আমি স্টান খাই যে এটা আমি কি শুনতেছি। আমার এই 25 ফিট সামনে সে। তো প্রথম ভয়েসটা ঠিক ছিল, কিন্তু সেকেন্ড টাইম জাস্ট একটু যান্ত্রিক হয়ে গেল, যেটা শুনে আমি একটু কিন্তু আলহামদুলিল্লাহ এইসবের সাথে আমার রিলেশন, মানে যেহেতু মাদ্রাসার ছাত্র, এগুলি কোনো ব্যাপার না, এই জন্য আমি দাঁড়ায় থাকি, কিছুই হইতেছে না, ব্যাপার নাই, জাস্ট আমি দাঁড়ায় আছি। তো থার্ড টাইম সে আমার সাথে যেটা করে, সে আমার এই দিকে আয় বইলা সে তার হাতটা বাড়ায়। এটাই হচ্ছে আমি রাসেল, আমি যে বলতে চাইতেছি যে এরকম একটা ঘটনার সাথে আমি, মানে আমি যেটা ফেস করব এটা আমি ভাবি নাই কোন সময়, এটাও আমার লাইফে আমার দেখতে হবে এই সিন। তার হাতটা আমার দিকে বাড়ানোর পরে হাতটা লম্বা হয়ে যায়, এবং কতটুকু লম্বা হয় তারপরের দিন সকালে আমি ওইখানে এসে দেখি যে কতটুকু লম্বা হয়েছিল, প্রায় 15 ফিটের মতো লম্বা হয়েছিল। তো আমি জায়গাটা, মানে আমি এতটুকুই আমার ব্রেন সার্ফ ছিল তখন, যে আমি সকালে এসে দেখতে পাচ্ছি যে এইখানে এই পর্যন্ত আসছিল, তো বেশি দূর নাই, সে জাস্ট দেখি সে তার হাতটা লম্বা হয়েছে আমার দিকে, এই দিকে বলে সে হাতটা দিছে আমার। তো আলহামদুলিল্লাহ আমার মানে মনে বল কিছু, আমি এখনো মানে সুইচ অফ হয়ে যাই না, অনেকে অনেক অজ্ঞান হয়ে যায়। তো জাস্ট আমি দেয়ালের সাথে একটা পুশ করে আমি আমার শরীরের মধ্যে একটা মানে স্পিড নেই আর কি, যেহেতু পা চলে গেছে আমি দেখতেছি। তো জাস্ট একটা ধাক্কা দিয়ে আমি শরীরের মধ্যে একটা স্পিড নিয়ে জাস্ট আমি দৌড় দিই উপরের দিকে। তো দৌড়ানোর সময় যখন উপরের দিকে যেতেছি, তখন পিছে তাকানোর কোনো আমার ইচ্ছা নাই, কারণ লাস্ট যখন আমি হাতটা দেখছি সেটা রানিং অবস্থায় দেখছি, যে সে কন্টিনিউ আসতেছে। সো পিছে তাকানোর কোনো মানে দরকার নাই, কারণ সে আসতেছে। তো আমি দৌড় 5 তলায় যখন গেলাম রাসেল ভাই, আনফরচুনেটলি ওই দিন যে 2টা দরজা থাকে, একটা প্রথমে আর একটা বারান্দা শেষ করে, প্রথম দরজাটা সেদিন বন্ধ। আমি ধাক্কা দিই, পুশ করে খুলে না,
জানি না কেন। এরপরে দৌড় দিয়ে আমি মানে যে বারান্দা আছে এই বারান্দা ক্রস করে সেকেন্ড দরজা দিয়ে ঢুকে আবার মাঝখানের দিকে আসতে হয়, কারণ আমার সিটটা সেইখানে ছিল। তো সেখানে ঘটে 4 নাম্বার ঘটনা, যে আমি আমার পাঞ্জাবি মানে খুলতে নেই, যে ঘুমাবো এখন, পাঞ্জাবি খুলতে নেই। ঠিক এই সময় কেউ বলতেছে আমার কানের মধ্যে খুব কাছে, বলতেছে যে ঘুমা ঘুমা তাড়াতাড়ি ঘুমা, ঘুমা ঘুমা তাড়াতাড়ি ঘুমা। 2বার বলছে, কিন্তু এখানে যান্ত্রিক ভয়েস নেই, সেখানে এটা মোটা একটা ভয়েস, জাস্ট সে আমার বলছে ঘুমা ঘুমা তাড়াতাড়ি ঘুমা। তো এটা শোনার পর আমি একটা মেসেজ পাইলাম যে ঠিক আছে, সে আমার হয়তো না করতেছে খুলনার জন্য। তো আমি ওই অবস্থায় শুয়ে পড়ি। বাস আয়াতুল কুরসি, যেটা সবচেয়ে পাওয়ারফুল, আয়াতুল কুরসি পড়ি। আয়াতটা আছে 7 সালাম আর কি, পরে সময় হলে বলবো। তো এগুলি পরে আমি জাস্ট শুয়ে যাই। তো ওই রাতে আর কিছু হয় না। তো এটা ছিল দ্বিতীয় কাহিনী তার সাথে, মানে ওই প্রথম কাহিনীর পরে 5 মাস পরে ওরা আমার জাস্ট একটা অবয়ব দেখলাম। থার্ডবার যখন ওরা আমি দেখি, তখন আমি একটা মসজিদে আল্লাহ রাস্তায়। তো দ্বিতীয় দিন আমি গোসল করতে উঠি রাত্রে। তো যখন আমি যাইতেছিলাম সিঁড়ির তৃতীয় তলায় আমি উঠতেছি, তৃতীয় তলা যখন আমি সিঁড়িতে, তখন দেখি যে মসজিদের কনস্ট্রাকশন মানে কাজ চলতেছে মসজিদের বাইরে, মসজিদ ভিতরে না, সে বাইরে আমি ভিতরে। তো দেখছি যে ওই ছোট পিচ্চিতে, ওই পিচ্চির অবয়বে একজন বৈশা আছে, কিন্তু তার সাথে আমার আই কন্ট্যাক্ট হয়েছে। ইটের উপরে আপনি বলছিলেন? হ্যাঁ, ইটের উপর, সে ইটের উপর বৈশা ছিল। আর তার চোখটা লাল দেখছি আমি, জাস্ট চোখ দেখা গেছে। আর সে যে আমার দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় ছিল এরকমও না, সে জাস্ট তাকায় আছে আমার দিকে, শুধু চোখটা লাল আর ওই ছোট পিচ্ছি। তো এটা দেখা আমি জাস্ট আয়সা পড়ি, কারণ রাত্রে তখন আমি একাই ছিলাম, এত কাছাকাছি তারা দেখছি, জাস্ট আমি কোনো মুভমেন্ট করি না। তা ওই সময় আমার অজু নাই, আমি ঘুম থেকে উঠছি, তা আমার শরীরে এখন কোনো, আমি যেতে দেওয়া পাওয়ার আসবে না, তাই আমি জাস্ট ব্যাক করি। ব্যাক করে আমার যে একটা ফ্রেন্ড আছে, তার নাম মাওলানা রাসেল, তো তার আমি ডাক দিই যে রাসেল ভাই উঠেন। তো ওঠার পরে ওর কিছু এমনি না, তারপর তাকে আমি সাথে নিয়ে যাই। যখন 3 তলায় উঠি, তখন আর তাকে দেখি না। তো যখন আমি অজু টজু করে বের হই, হ্যাঁ, তখন বলি যে এখন আসেন, সমস্যা নেই। তো রাসেল ভাই বলতেছেন, রাসেল বলতেছেন যে কি আসেন, ফারুক ভাই কি বলতেছেন, কে আসেন? আমি বলছি না, এখন আসতে পারে, সমস্যা নেই, এখন আমি অজু টজু করে ফেলছি। তো ওনাকে আর বলি না, এটা পরে বলি, আমি এসে পড়ি। তো এটা ছিল তার সাথে আমার 3 নম্বর দেখা। এবার আমি একদম সরাসরি চলে যাব একদম কুয়াকাটা। মাঝখানে একটা হয়েছে, কিন্তু সেটা মোটামুটি র্যান্ডাম, আমরা কুয়াকাটাটা চলে যায়। তারপরে কুয়াকাটা কি হয়েছে, খুব ইন্টারেস্টিং জায়গাটা। তার সাথে যখন দেখা হইলো, লাস্ট তার সাথে যে দেখাটা হইলো, এর মাঝখানে ইন্ডিয়াতে একবার দেখা হয়েছে, সেটা আমরা মানে মোটামুটি এরকমই দেখা ছিল। এবং হঠাৎ করে যেটা হয়েছিল সেটা হচ্ছে, দেখার সময় কেউ একজন আপনাকে হেল্প করেছিল আজান দিয়ে, রাত 2টার সময়। সে সময় আজান দেওয়ার কথা না, এবং আপনি তার কাছে গিয়ে যখন বলেন যে এই সময় আপনি ভুল করছেন, আজান দিচ্ছেন, এই সময় আজান দিচ্ছেন, কারণ তখন সে আপনাকে দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল, যে আরে তোরে বাঁচানোর জন্য এটা করলাম, এরকম টাইপের একটা লোক ছিল। সেটা আমরা জানি, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, আমরা কুয়াকাটায় চলে আসি। কুয়াকাটায় আমরা, তো ঘটনা ঘটছে আগেই, কিন্তু এটা যেহেতু সবচেয়ে ইন্টারেস্টিং তাই পরে বলতেছি। তার সাথে আমার দেখা, তো আমরা কুয়াকাটায় যাই, আমি আর আমার আব্বু, আর আব্বুর ফ্রেন্ড সার্কেল, আর তাদের বাচ্চা কাচ্চা আন্টিরা। তো আমাদের সাথে ছেলে বলতে আঙ্কেলরা বাদে আমাদের সাইজে আমি আর একটা ভাই ছিল, রাকিব ভাই। তো যখন আমরা কুয়াকাটায় যাই, আমরা 12টার দিকে পিছে নামি। পিছে নামার সময় আব্বু আঙ্কেলরা হুন্ডা নিউ দিক দিয়ে সুন্দরবন যাওয়া যায়, তো ওই রাস্তায় তারা চলে যায়। আর আন্টিরা তাদের মেয়েদেরকে নিয়ে এই ফটো টটো তুলতে থাকে, এই মানে ওনাদের মতো ব্যস্ত হয়ে যায়। তো আমি আর আমার যে ভাই, ওই যে রাকিব ভাই আর কি, ওনাদের আঙ্কেলের ছেলে, তো উনি আর আমি সমুদ্রের মধ্যে একটু চাপাচাপি করতে থাকি। তো রাকিব ভাই আমার এক সময় প্রস্তাব করে যে আসেন আমরা দেখি কে কত আগে যেতে পারে, মানে পানির কত ডিপে কে আগে যেতে পারে, সে আমাকে প্রস্তাব করে আর কি। আমি বলি ভাই আমি সাঁতার জানি না, আপনি যান, আমার কোনো শখ নাই, আমি এখানে থাকি, আপনি যান। সে বলছে ওকে ঠিক আছে ফাইন, আমি গেলাম। তো রাকিব ভাই একা একা গেছে, তো আমি পুরাই একা হয়ে গেলাম। তো আমি একা একা কিছুক্ষণ ঝাপাঝাপি করলাম, এরপর আর মন টিকতেছে না, একা একা ভালো লাগে না। এরপরে আমি যা করলাম, একটা টায়ার নেই, ভাড়া টায়ার পাওয়া যায় এখানে, আর যা টায়ার নেই। টায়ার নেওয়ার পর আমি একটু সামনে যাই এবং বেশ ধুল খাইতে থাকি। এটাও কিছুক্ষণ করি, কিন্তু তারপরে একা থাকার কারণে আর ভালো লাগতেছে না, তাই আমি টায়ারের উপর উঠা বসি, মানে টায়ারের মাঝখানে বসা, 2 পা 2 দিকে দিয়ে, হাত 2 দিকে দিয়ে আমি জাস্ট উপর দিকে তাকে আসমানের একটা জাস্ট একটা ফিল নিতেছি। যখন অনেক ঝাপাঝাপি করছি, জাস্ট এখন রেস্ট নিতেছি আমি। উপরের দিকে তাকাই ছিলাম আমি, আর আমার 2 পা 2 হাত এরকম 4 দিকে ছড়াই, আমি জাস্ট একটা ফিলিং এ ছিলাম। তো এরকম 2-3 মিনিট কিছুক্ষণ সময় গেল। কিছুক্ষণের পরে যে আমি যখন অনেকক্ষণ হইলো
আমি বাস আকাশ দেখতেছি, অনেক কিছু চিন্তা করতেছি। তো এখন আমি ভাবলাম যে ঠিক আছে এখন ফিরা যাই, কিন্তু অনেকক্ষণ হইলো, আমি এখন ফিরা যাই। তো যখন রাসেল ভাই আমি পিছনের দিকে তাকাইলাম যে এখন ঠিক আছে চলে যাওয়া দরকার, আমি জাস্ট একটু আমার ঘাটটা পিছনের দিকে তাকাই, দেখি যে মানুষগুলো ছোট ছোট দেখা যেত। মানে আমি সমুদ্রের যে পার সেখান থেকে বেশ কিছু দূরে এসে পড়ছি ভাসতে ভাসতে, অনেক গভীরে। হ্যাঁ। কিন্তু সবার শুরুতে যারা দূর থেকে দেখা যাইতেছে যে অনেকগুলি লোক তাকায় আছে, মানে অনেক লোক ঝাপাঝাপি করতেছে, কিন্তু সবার আগে যারা তাদের চেহারাগুলি অল্প অল্প দেখা যাইতেছে, বোঝা যাইতেছে যে এরকম লোক আছে। তো এটা যখন আমি দেখি আমি পার থেকে এত দূরে এসে পড়ছি, তা আমার মনে কামড় দেয়। আমি সাঁতার পারি না, আর যদি টিউবটা আমি ছেড়ে দিই, টায়ারটা যদি আমি ছেড়ে দিই, আমি জানি না এখানে কতটুকু পানি আছে, আমি থাকতে পারবো কিনা। তো আমার মনের মধ্যে একটা কামড় দেয়, এখন কি হবে। আর আমিও তখন হয়তো ভাটা চলতেছিল, আমি জানি না, ওই টাইমটা 12টা দিকে এরকমই চলে। তো আমি যে হাত দিয়ে এরকম পিছনে আসবো সেটাও আমি পারতেছি না, যদি এটা মানে উল্টা হয়ে পড়ে যেত তো আমি শেষ। তো আমি মুভমেন্ট করতেছি না, জাস্ট ওটার উপর বসে আছি। তো আমার খেয়াল আছে যে আমি ওই সময় 3বার পিছনে তাকাই। একবার যে ফার্স্ট তাকায় দেখলাম যে সবাই এরকম ছোট ছোট, আমি দূর থেকে এসে উঠছি, তখনই আমি দেখি যে একটা কাপল থাকে ওইখানে, হ্যাঁ, তারা একটা বিশেষ মোড়ে থাকে। তো আমার চিল্লি বা আমার এরকম হাত নাড়ানোর দেখে ওই মহিলাটা তাকায় আমার দিকে। তো ছেলে তাকে আবার বলে আরে এগুলি দেখার দরকার নাই, তুমি এদিকে আসো বলে তারা আবার বিজি হয়ে যায়। সেটা দেখার পর আমার খুব কষ্ট লাগে। আসলে এখন যে যার মতো ব্যস্ত নিয়ে আছে, আমি বিপদে পড়ছেন, কি আমারে বাঁচাবে, আমি একাই আছি। বাস আমি আল্লাহর দিকে ঘুরছি আর কি। আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ বাঁচাবেন, যেখানে যেভাবে পারে আল্লাহ পারে বাঁচাই। তো আমি তো হতাশ হয়ে আমি আবার সামনের দিকে ফিরলাম। আমার সামনে হচ্ছে শুধু পানি আর পানি, আর পিছনে আমি ঘুরে তাকাইতে পারতেছি না, কারণ যদি উল্টায় পেরে যায়। তো দ্বিতীয়বার যখন আমি তাকাই, তখন যে ওই যে ভাইটা ছিল রাকিব ভাই, তার সাথে আমার আই কন্টাক্ট হয়। তার সাথে যখন আই কন্টাক্ট হয় তখন আমি একটু আশা ফিরে পাই যে হ্যাঁ, মানে উনি তো আমাকে চিনেন আলহামদুলিল্লাহ, এখন হয়তো সে একটু আগে আসবে বা কিছু একটা জানে। তো তিনি জানেন আমি সাঁতার জানি না, এত দূরে এই ভাইরা যদি সে আমার কাছে আসেন আমাকে একটু বাঁচান, তা আমি একটু আশা ফিরে পাই। এরপরে আমি ওনাকে এরকম হাত নাড়া দিয়ে আমার সাথে আই কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করি, এবং সে আমার দিকে তাকায়। তাকানোর পরে আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে ভাই আমি বিপদে পড়ছি, আমি এত দূরে এসে পড়ছি, তুমি আসো। এরকম হাত দিয়ে বলি যে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, হাতের ইশারায় বুঝাই যে তুমি এদিকে আসো। তো উনি যেটা আমাকে বলেন, উনি দূর থেকে আমার ইশারায় যেটা বলেন যে আমি পারবো না, তুমি যাও। এরকম করে উনি হাতের ইশারা বলেন, নিজের দিকে তাকায় বলেন যে আমি পারবো না, তুমি যাও। কারণ হলো এটা, কারণ ওনার সাথে আমার শুরুতে চুক্তি ছিল, দেখি কি আগে যেতে পারে। তো উনি যখন আমাকে দেখছেন আমি এত দূরে চলে গেছি, তো উনি ভাবছে যে ঠিক আছে, ওই চুক্তিতে তো তুমি ফার্স্ট হইছো, তুমি তো অনেক আগে চলে গেছো ভাই, তুমি গেছো, তুমি যাও, আমি আর আসতে পারবো না। উনি এটা ভাবতেছেন, কিন্তু ওটা আমি বুঝাতে পারি নাই যে আমি বিপদে পড়ছি। এটা পরবর্তীতে উনি বলছেন। তো এটা যখন আমি ওখান থেকে বুঝতে পারছি যে উনি এইটা ভাইবা বসে আছে, যে ওই তো কার সবার আগে যাওয়ার কথা ছিল, আপনি তো চলে গেছেন, তো ঠিক আছে আপনি থাকেন ভাই, আমি যাব না। উনি এটা বুঝতেছে। এটা যখন আমি বুঝছি ওখানে বসে, বাস তখন তো আর কোনো আশা নাই, কারণ আমার আর কোনো লোকজন এখানে নাই। বাস উনি আমার চিনতেন, উনি এটা বুঝতেছেন। তো বাস এখানে আসার কেউ নাই। বাস আমি ওই যেভাবে বসা ছিলাম ওখানে বসে আমি জাস্ট, আমার এখনো খেয়াল আছে, আমি জাস্ট তওবা পড়ছি যে যা করছি, জাস্ট আমি এখন আল্লাহর দিকে চলে যেতেছি। সব তওবা কইরা আমি কালেমা পড়তেছিলাম, যে আমার ফিরে আসার কোনো ওয়ে নাই, কোনো ইচ্ছাও নাই। এমন জায়গায় আমি জাস্ট ভাবতেছি আমি মারা যাব একটু পরে, এরপরে পেপারে আসবে যে একজন নিখোঁজ হয়েছে কুয়াকাটায়, শেষ। কিন্তু কে জানবে যে আমি এরকম বিপদে পড়ছি। বাস আমি জাস্ট ওইদিকে তাকায় আমি তওবা করতেছি এবং কালেমা পড়তেছিলাম। এরকম কিছুক্ষণ যায়, আমার আসারও কোনো ওয়ে নাই, কোনো কারণও নাই, এবং আমার ইচ্ছাও তখন শেষ। বাস আমি কাঁদতেছি। আর এমন সময় আমার মনের মধ্যে বলতেছে যে একবার পিছনে তাকা, একবার পিছনে তাকা। সে বলতেছে একবার পিছনে, আমার মনের মধ্যে বলতেছে একবার পিছনে তাকা। আমি বলতেছি যে না, কেন পিছনে তাকাবো আমি, না বাস আমি এখন দোয়া দূর পড়তেছি, কালেমা পড়তেছি, বাস শেষ। একবার পিছনে তাকা বলতেছে, একবার পিছনে। তো আমি আসলে ওই যে খেয়াল আছে যে আমি টায়ারটা ধইরা আমি জাস্ট পিছনে ফিরে তাকাই। তাকানোর পরে আমি দূরে একটা পিচ্চি দেখতে পাই। হ্যাঁ, দেখতে একটা জাস্ট তার দিকে আমার চোখটা যায়, একটা পিচ্চি দাঁড়ায় আছে দূরে। আর এখন আমি তারে দেখছি দিনের আলোয়, সেটা প্যান্ট পরা ছিল কালো, ওই সে স্ট্রাকচার ছোট যেরকম, ওরকমই তার দিকে আমার চোখটা যায়। একবার পিছনে থাকে, আমি জাস্ট তাকে, তার দিকে আমার চোখটা পড়ছে। তো আমার কোনো আশা কিছুই জাগে নাই, আমি বুঝিও নাই যে এটা সে।
জাস্ট আমি পিছনে তাকায় কেন জানি মনে হইলো তার দিকে তাকে আমি হাত নাড়াইলাম যে ভাই মানে এরকম করছে, হাত নাড়াইছি, হাতের ইশারায় তারে আমি এরকম বুঝাইছি যে আমি ওয়েভ বিপদের মধ্যে করেছেন আছি। হাতটা দিয়ে, হ্যাঁ good. যে আমি বিপদের মধ্যে আছি। তো এতগুলি মানুষ হয়তো আমাকে দেখছে, কেউ বুঝে না যে আমি বিপদের মধ্যে আছি, কিন্তু এই পিচ্ছি কিভাবে বুঝলো যে আমি বিপদের মধ্যে আছি? তো সে আমারে দূর থেকে জাস্ট হাতের ইশারায় বলল থাকেন জাস্ট ওয়েট, আমি আসতেছি, মানে এরকম একটা বুঝাইলো যে হাত দিয়ে থাকেন এরকম বুঝাইলো জাস্ট ওয়েট। তো আমি তো এরকম তাকায় আছি, কিছুই বুঝতেছি না। সে দেখলাম যে দৌড় দিয়ে একটা টায়ার নিল, টায়ার নেওয়ার পর সে একটা দৌড় দিল, দৌড় টায়ারটা এরকম ঢিল দিল পানির মধ্যে, এরপর সে লাফ দিয়ে টায়ারের উপর উঠলো। টায়ারটা সে এক হাতে তো বসে আছে, আরেক হাতে টায়ার এরকম সাঁতরাইতে আমার কাছে আসলো, আমার এক হাত দিয়ে ধরছে, আর আরেক হাতে সে মানে পানির মানে সাঁতরাইতে সে পাড়ের মধ্যে আসছে। এই যে ঘটনাটা ঘটছে সেটা 1 মিনিটের মধ্যে ঘটে গেছে। মানে আমি এত দূরে ছিলাম, তার সাথে আমার আই কন্টাক্ট হইলো, সে দৌড়ায় আসলো, মানে একটা তাড়াহুড়ার মধ্যে জিনিসটা ঘটে গেছে। আমি বুঝতে পারি না যে এত দূর থেকে আমি এত তাড়াতাড়ি কিভাবে এসে পড়লাম। তো যখন আমি পাড়ে এসে নামছি, সে আমার দিকে বলতেছে আমাদের যে এত ভয় পান কেন, ওদের কাছে ডাকতেছে, সে আসতে বলতেছে, রিলেশন করতে চাইতেছে, এত ভয় পান কেন দেখা এই কথা বলা। আমি তো যেখান থেকে আসছি আসার কোনো নিয়ত নেই আমার, আমি তো শেষ। সেখান থেকে আসার পর আমার কোনো উত্তর টুত্তর নাই, জাস্ট আমি দাঁড়ায় আছি। এই সময় আব্বু আসছেন, আরো আঙ্কেল আন্টি আসছেন, আরে তোমরা কইছিলা, আরে আমি আব্বু বলতেছে আমি দূর থেকে দেখতেছি কালো একটা জানি কি নড়তেছে। হ্যাঁ, এবং কেউ জানে না যে আপনাকে কে বাঁচিয়েছে, না, এগুলো কেউ দেখে না। ইভেন আমি যেখানে দাঁড়ায় আছি, সে আমার পাশে দাঁড়ায়, সেটা আমি দেখতেছি, কিন্তু আমি বলতেছি যে এই যে আমি বলতেছি পিছি থেকে হাত দিকে, তুমি কি বলতেছো এই যে আরে এদিক তাকাও, তুমি কইছিলে এতক্ষণ। তার মানে ওরাও দেখতেছে না যে আমার পাশে দাঁড়ায় আছে। এরপরে যখন আমি পুরো মুভ করছি, ঘুরে বলছি যে এই যে পিচ্ছি একটা, বলে দেখি পিচ্ছি নাই, টায়ারও নাই, ও পিচ্ছিও নাই। আমি যারা থ্যাঙ্কস বলবো যে ভাই তুই কে, এতদিন আমার সামনে আসিস, এমনি এভাবে আসিস, একটু থ্যাঙ্কস বলবো যে ওই নাই। হ্যাঁ, এরপরে তারা মানে এখনো রাসেল ভাই, তার সাথে আমার বিভিন্ন সময় দেখা হয়, বিপদে আপদে, হ্যাঁ বিভিন্ন একটা সময় তার সাথে আমার দেখা হয়। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ঘটনা শুনলাম। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের SMS করেছেন। এখানে জেরিন আমাদের খুলনা থেকে লিখেছেন, এবং আমাদেরকে তার কাছে অবশ্য ঘটনাটা তেমন বেশি ভালো লাগে। আমাদেরকে তাসনিম SMS করেছেন, সাদিক খান জুরাইন থেকে SMS করেছেন, গোলাম রাব্বি আমাদের SMS করেছেন মিটফোর্ড ঢাকা থেকে, এবং আমাদেরকে SMS আচ্ছা তিনি বলছেন সরি, নেক্সট এপিসোডের শিওর ঘটনা পাঠাবো, আমরা ওয়েট করবো আপনার জন্য। ফুর্তি আচ্ছা নাম লেখেননি, তন্ময় এবং ফাতেমা আমাদেরকে SMS করেছেন, রাতুল আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন ভূত এফএম তার অনেক পছন্দের। স্যান্ডি আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম হবে এটা। আমাদেরকে এছাড়া SMS করেছেন সুমন, রাসেল এবং শিলা ময়মনসিং থেকে আমাদেরকে এছাড়া SMS করেছেন তাসনিম, এবং তিনি বলছেন দ্য নাইট বিকামস অ্যালাইভ উইথ ভূত এফএম, এবং তিনি আরো বেশ কিছু কথা লিখেছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন ভূত এফএম অসম। আমাদেরকে ডিজে খিলগাঁও থেকে পড়তে পারলাম না এসএমএসটা। প্রিন্স আমাদের কচুক্ষেত থেকে SMS করেছেন, ভালো লাগছে তাই লিখেছেন। আমি শাহিন ভূঁইয়া লিখেছেন, অনেকদিন পর শুনছি, অ্যান্ড তিনি পছন্দ করছেন আজকের এপিসোডটি। আমাকে লিখেছেন অপু সাভার থেকে, এছাড়াও আমাদেরকে জিহাদ আমাদের কেরানীগঞ্জ থেকে SMS করেছেন। সাজ্জাদ আমাদের লিখেছেন আই লাভ ভূত এফএম। শুভ রংপুর থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি দেবশ্রী, এবং তিনি বলছেন ঘটনাটা তার কাছে খুব ভালো লেগেছে। আপন সাহা আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন। যারা অনেকদিন পর শুনে তাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি যে এখন থেকে রেগুলার আপনাদের পেয়ে যাবো। রিয়াদ আমাদের নারিন্দা থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন ভূত এফএম অসম। আমাদেরকে নীরব ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে কাশফি, এবং তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা বেশ ভয়ের ছিল। আমাদেরকে লামিয়া SMS করেছেন, ফালাক আমাদের SMS করেছেন কানিজ বরিশাল থেকে, লিখছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এছাড়াও শিমুল রাজবাড়ী থেকে SMS করেছেন আমাদেরকে আলভি, ফার্স্ট স্টোরিটা জোস। ফারহান মিরপুর থেকে SMS করেছেন আমাদেরকে সিদ্দিক জুরাইন থেকে। আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। ফেসবুকেও আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছেন আব্দুল ওয়াসি, জামিল, সঞ্জিদা আমাদের কমেন্ট করেছেন। এনপি সাব্বির আমাদের কমেন্ট করেছেন, এখানে কমেন্ট করেছেন নীলিমা রয় সহ আরো অনেকে। দেখতে পাচ্ছি যে মাহাদি, মুন্না, মাহফুজ, মিলন আহমেদ, বাঁধন, আসলাম শেখ, এমডি ইসমাইল হোসাইন, প্রণব রয়। আমি সবগুলো পড়ছি না, কারণ আপনারা ফেসবুকে গেলেই এগুলো সব দেখতে পারবেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমি পড়ি, এখানে
এখানে কমেন্ট করেছেন আমাদেরকে অমিত হাসান, সজল, সুমি আখতার, এছাড়াও আমাদেরকে নিঝুম রাত্রি, শরীফুল মিক্স, সোহান সহ আরো অনেক এখানে কমেন্ট করেছেন। সেই কমেন্টগুলো আপনারা এখানে গেলেই দেখতে পাবেন। চলে যান www.facebook.com/radio40। একটা ছোট্ট ব্রেকে যাব এবং ব্রেকের পরে ফিরে আসবো আবারও নতুন আরেকজন অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও 40 and don't stop the 40. Bhoot FM. The night comes alive. Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও 40 চলছে ভূত এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কয়েকটা কমেন্ট। তানভীর মেহেদি লিখেছেন যে ওকে, আই এম প্রিপেয়ার্ড ফর ভূত এফএম। আমাদেরকে এছাড়াও HR অর্পণ লিখেছেন খুব ভয় লাগলো ফারাবি ভাইয়ের ঘটনাটা। বাংলা ZT লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাম। HR অর্পণ আবারও লিখেছেন ভূত এফএমের সাথে আছি পুরো সময় জুড়ে। নুরুজ্জামান রনি লিখেছেন ঘটনাগুলো ভয়ের, মিউজিকের তো জবাব নাই। শেখ মাইন আহমেদ লিখেছেন যে ভয় ফ্রিজ হয়ে যাচ্ছি। আমাদেরকে নীল আকাশ লিখেছেন ঘটনাটা খুব ভালো লাগলো। আমাদেরকে কিঙ্কর কুমার বিশ্বাস লিখেছেন যে থ্যাঙ্কস ভূত এফএম ফ্রম ইন্ডিয়া। ওকে, সো আমরা চলে যাবো আবারও ঘটনায়। আমাদের সঙ্গে একজন অতিথি গত সপ্তাহে ছিলেন, যার আমাদের ফেসবুক পোস্টে তার ছবিও আপনারা দেখেছেন, এবং তিনি সেই পরে যে ঘটনাটা বেশ ভয়ঙ্কর একটা ঘটনা, সেই ঘটনাটা তিনি স্বপ্নে দেখেছিলেন যে জিনিসটা সেটা বাস্তবে ঘটেছিল, এবং সেরকম বেশ কয়েকটা সিরিজ আছে তার মানে ঘটনার, একের পর এক ঘটে গেছে। এবং সেই ঘটনার মধ্যে যে ঘটনা তিনি সেদিন বলার সুযোগ পাননি বা সময় পাননি, আজকে সেই ঘটনাটা তিনি বলবেন। এবং সেই ঘটনা আমরা বলেছিলাম যে নেক্সট উইকে আমরা শুনবো। তিনি এখন আমাদের স্টুডিওতে, সরাসরি চলে আসি তার কাছে। আপনার নামটা প্লিজ আরেকবার সবাইকে বলবেন, আরেকবার প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি আসিফুজ্জামান পিয়াল বলছি। রাইট, পিয়াল, আপনার ঘটনাটা আমরা শুনি। জি ভাইয়া, ঘটনাটা 2010 সালের দিকে, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। আমি মাঝে মধ্যেই মুভি বা কোনো জিনিসপত্র পড়লে বা বন্ধুদের সাথে আড্ডা মারতে, তাদের সাথে দেখা করতে যেতাম। তা এমন একটি দিনের ঘটনা, আমি রাতে ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে আমি মাঝরাতের দিকে একটি স্বপ্ন দেখি। স্বপ্নটা এমন ছিল যে আমার যে বিছানাটা, তার মাথার কাছে আসলে জানালাটা ছিল। আমি ঘুমাচ্ছি, এমন সময় আমি দেখলাম যে জানলার একটি পাল্লা খুলে গেল, এবং পাল্লার ওপাশে আমি যে মূর্তিটা দেখতে পেলাম খুবই ভয়ঙ্কর। আগের এপিসোডে আমি যেভাবে বলেছিলাম যে একটি হাড় চামড়ার মতো, মানে দেখে মনে হয় শুধু চামড়াই আছে, ভেতরে মাংস নাই, কঙ্কালের ওপরে চামড়া লাগা। এবং নারী মূর্তি ছিল জিনিসটা। জি। তা ওই জিনিসটা জানলা দিয়ে একটা হাত বাড়িয়ে, যেহেতু আমার মাথাটা জানলার কাছেই থাকতো, মাথায় হাত বোলাচ্ছে, কপালে মাথায় হাত বোলাচ্ছে। আমি একটা স্বপ্নে দেখছি এবং স্বপ্নটা অতি বাস্তব, মনে হচ্ছে বাস্তবেই হচ্ছে আমাদের। হাত বোলাচ্ছে এমন পর্যায়ে, আমি ঘুমাচ্ছি, আমার তখনও ঘুমটা ভাঙেনি, আমি স্বপ্নেও ঘুমাচ্ছি এবং সত্যি সত্যিও ঘুমাচ্ছি। তখন যেটা হলো, স্বপ্নে আমি যেটা দেখলাম যে হাত বোলাতে বোলাতে একসময় তার হাতে যে বড় বড় নখ, সেই নখটা নিয়ে আমার কপালে আঁচড়াতে লাগলো, চাপ দিয়ে ধরে আঁচড়াতে লাগলো, এবং আমার কপালতে মানে রক্ত বের হচ্ছে এবং আমি ব্যথা লাগছে। এমন সময় আমার ঘুমটা ভেঙে যায় ধরফর করে। ভেঙে যাওয়ার পরে আমি উঠে বসে একটু ইজি হওয়ার ট্রাই করি। তখন কি আপনি ব্যথা অনুভব করছিলেন ঘুম থেকে যখন জেগেছেন? তারপরে ঘুম থেকে ওঠার পরে আমি হালকা ব্যথা অনুভব করছিলাম, মনে হচ্ছিল মাথাটা ভারী হয়ে গেছে এবং কপালের একটা ব্যথা করছে কিছু। না, মাথা ব্যথা করলে কপালের সামনে যেভাবে একটা ব্যথা অনুভূত হয়, এই টাইপের কিছু। কিন্তু কেউ আঁচড় দিয়েছে এরকম টাইপের কোনো ব্যথা তখন আপনি বুঝতে পারেন? না, পুরো কপালটা বা মাথাটা জুড়ে একটা ব্যথা। আমি কিছুটা ইজি হলাম, ভাবলাম যে এটা হয়তো দুঃস্বপ্ন, একটি অন্য দুঃস্বপ্নের মতো একটি দুঃস্বপ্ন। আমি এটা এতটা গুরুত্ব দিইনি। সেই দিন সকালে আমি সবকিছু ঠিক ছিল, সকাল বিকাল সবই ঠিক ছিল, কোনো সমস্যা নেই। তো সেদিন আমি যেমন বলছিলাম প্রথমেই, যে আমি মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দিতে অথবা মুভি আদান প্রদান বা পেন ড্রাইভ দেওয়া নেওয়া করতে যেতাম। সেদিন সন্ধ্যাবেলা আমি এক ফ্রেন্ডের বাসায় যাই, তার নাম সজল। তার বাসাটা ছিল যশোরের চাচড়া এলাকায়।
ওর সজলের বাসা থেকে আমি পেন ড্রাইভে কিছু মুভি নিয়ে আমি আসার পথে, আমার বাসায় আসার পথেই আরেকটা ফ্রেন্ডের বাসা পড়ে, রুমি, ওর বাসায় একটা পেন ড্রাইভ দিয়ে যাওয়ার কথা ছিল আমার। তা আমি সজলের বাসা থেকে রুমির বাসায় যাচ্ছি। তা যাওয়ার পথে ওখানে একটি জায়গা পড়ে যেটার নাম হচ্ছে শঙ্করপুর। সেই শঙ্করপুরে একটা মুরগি ফার্ম নামে একটা এলাকা আছে, একটা মুরগির ফার্ম আছে, ওটা শঙ্করপুর মুরগি ফার্ম বলা হয়। তা সেই মুরগি ফার্মের গেটের থেকে একটু সামনে আসলে একটা বড় বট গাছ পড়তো, এবং বট গাছের নিচে একটা মন্দির টাইপের আছে, কিন্তু স্পেসিফিকলি আমার মনে নাই যে আসলে মন্দিরটা কিসের ছিল, মানে মানুষ ওখানে পূজা করতো। তখন আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় 7:30 8টা। আমি তখন সাইকেল ইউজ করতাম। যখন আমি ওই বটগাছ এবং মন্দির যে জায়গাটায় ছিল ওটা ক্রস করব, ঠিক তখনই আমার পিঠে কেউ একটা জোরে থাবা দেয়, থাবা অথবা ধাক্কা টাইপের কিছু একটা আমি অনুভব করতে পারেন আপনি? জি। এবং যেটা হয় যে সাইকেল থেকে মানুষ পড়লে সাইডে পড়ে বা কোনোভাবে অ্যাক্সিডেন্টলি পড়ে, কিন্তু আমি যেভাবে পড়েছিলাম সেটা হচ্ছে সাঁতার দেওয়ার সময় মনে হচ্ছে ডাইভ দেই, একদম সাইকেল থেকে ডাইভ দিয়ে আমার মাথাটাই পড়েছিল পিচের রাস্তার পরে। আচ্ছা। এবং আমার শরীরে আর কোনো ক্ষতর চিহ্ন ছিল না, শুধু মাথায়। এবং আমার কপাল সহ মাথা ফেটে পুরো রক্তাক্ত হয়ে যায়। আচ্ছা। এবং তখন আমার আশেপাশের লোক জড়ো হয়ে যায়, এবং আমার কিছুক্ষণ আমি ফেইন্ট অবস্থায় ছিলাম, জ্ঞান ছিল না। তারপরে জ্ঞান আসার পরে যেটা দেখি, লোকজন আমার মাথায় পানি দিচ্ছে এবং যেখানে রক্ত বেরোচ্ছিল একটা কাপড় চাপা দিয়ে রাখছে। তারপরে তারা আমাকে জিজ্ঞেস করে যে তোমার আশেপাশে কি কেউ পরিচিত আছে? তখন আমি অনেক কষ্টে আমার যে ফ্রেন্ড ছিল রুমি, ওর নাম্বারটি বলিল আশেপাশের লোকদের। তারা ওকে ফোন দেয় এবং ও এসে আমাকে ওখান থেকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। এবং তারপরে আমি অনেকদিন অসুস্থ ছিলাম। এটাই ছিল ভাই আসলে আমার সেদিনের এক্সপেরিয়েন্স। অনেক 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 ধন্যবাদ। আপনার সাথে আবারও ফিরে আসবো আপনার কাছে। আমরা মাঝখানে কিছু SMS পড়ে আসি। আমাদেরকে রাজশাহী থেকে চাঁদনি SMS করেছেন এবং তিনি বলছেন ভূত FM শুনছেন। ফুর্তি, আচ্ছা আমাদেরকে ভূত FM, আচ্ছা ফুর্তি ভূত, আচ্ছা লিটন, আপনি নামটা একটু প্লিজ আপনারা সবাই শুরুতে লিখবেন। আরো একবার জানিয়ে দিই, যদি আমাদের SMS করতেছেন তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো ঘটনা না লিখে সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনার শুরুতে অবশ্যই প্রত্যেকেই উল্লেখ করুন যারা দেশে আছেন যে আপনার কি স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করতে চান নাকি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে SMS করেছেন সুজন বাবু। আচ্ছা তার আগে বলি ফেসবুকে যেতে হলে www.facebook.com/radiofurti, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, চলে যান সেখানে। আমাদেরকে শাহেদ লিখেছেন যে অনেকদিন পরে ভূত FM শুনছেন এবং তিনি বলছেন যে ভালো লাগলে ইনশাল্লাহ রেগুলার শুনবো। অবশ্যই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুনবেন। আমাদেরকে সুব্রত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে লিখেছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট রাজশাহী ইউনিভার্সিটি থেকে লিখেছেন, এটা তার প্রথম SMS। এবং তিনি লিখেছেন যে লাভ ইউ ভূত FM এন্ড থ্যাঙ্কস রাসেল ভাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদেরকে অনন্যা লিখেছেন ভাই আই লাভ ভূত FM। আবির আমাদের লিখেছেন রাসেল ভাই ঘুমাতে পারছি না। হাসান আমাদের লিখেছেন যে আমরা সব এপিসোড তারা হচ্ছে, আচ্ছা সব আমি বুঝি নাই তারপরে SMS-টা। ফুয়া চিটাগাং থেকে আমাদের SMS করেছেন, মাজহার আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন শেফা, এছাড়াও শাহরুখ আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সিফাত, খুব ভালো লাগছে লিখেছেন। প্রিন্স আমাদের কচুঘাট থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন নাজ ধানমন্ডি থেকে এবং তিনি বলছেন যে মেয়েকে নিয়ে ভূত FM শুনছি। আমাদেরকে এছাড়াও কবির জিঞ্জিরা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন ভালো লাগছে, ফুর্তি লাগছে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি ইফতি, লিখেছেন আই লাভ ভূত FM। নাজিয়া আমাদের SMS করেছেন রাজ্জাক তেজগাঁও থেকে। এছাড়াও নিলয় আমাদের SMS করেছেন আরাফাত। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি বিকে সজল সহ আরো অনেকে। একটা অদ্ভুত ঘটনা শোনাই।
নাই, আমি জানি না কতটা ভয় লাগবে, বাট ঘটনাটা বেশ অদ্ভুত। একটা অদ্ভুত বাড়ির খবর আপনাদেরকে দেই যে এরকম বাড়িও আছে। এবং আপনারা যারা একটু আগে যে ঘটনা শুনলেন, আমার মনে হয় যে স্বপ্নে আর কিছু না, বাস্তবে ঘটার দরকার নাই। স্বপ্নে যদি আপনি দেখেন যে জানালা দিয়ে বাস্তবে মানে খুব একদম এতটা সত্যি যে বাস্তব মনে হয়, এরকম একটা ঘটনা ঘটেছে স্বপ্নে, যেটা দেখলেন যে আপনার জানালা দিয়ে কেউ একজন হাত বাড়িয়ে দিয়ে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আঁচড় দেওয়ার কোনো দরকার নেই, কিচ্ছু না, জাস্ট একজন বৃদ্ধ কেউ, একজন মহিলা যার হাতটা কিনা কঙ্কালের মতো এবং হাতের উপর শুধু চামড়াই রয়েছে, সে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এইটুকু দেখা যথেষ্ট। আজকে যদি এরকম কেউ কোনো স্বপ্ন দেখেন, আমার মনে হয় যে যথেষ্ট ভয় পাবেন। সো যিনি এখানে এসেছেন এবং যিনি ঘটনা বললেন, তার কেমন লেগেছিল সেটা নিশ্চয়ই আপনি মানে আন্দাজ করতে পারেন। যাই হোক, আমাকে নাম বলতে নিষেধ করেছেন এমন একজন আমাদেরকে মুরাদপুর চট্টগ্রাম থেকে SMS করেছেন। আমি SMS না, ইমেল করেছেন। আমি সেই ঘটনাটা পড়ছি ঠিক যেভাবে লিখেছেন। আসসালামু আলাইকুম ভূত এফএম এর সকল সদস্য এবং শ্রোতাবৃন্দ। রাসেল ভাই কেমন আছেন জিজ্ঞাসা করব না, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি ভূত এফএম এর একজন নতুন শ্রোতা। আমি 2013 সাল থেকে ভূত এফএম এর প্রতিটি এপিসোড ডাউনলোড করে শুনি। অনেক ঘটনা জেনেও ব্যস্ততার কারণে ভূত এফএম এ ঘটনা পাঠানো হয় না। রমজানে কিছু অবসর পেয়ে আমি ঘটনা ভূত এফএম এর শ্রোতাদের জন্য লিখে পাঠালাম। রাসেল ভাই, আপনাদের সাথে আজ যে ঘটনাটা শেয়ার করব তা বাহরাইনের একটি লোকাল ঘটনা। এই ঘটনাটি জানে না এমন লোকাল আরবিয়ান খুব কম। রাসেল ভাই, ঘটনাটি যতটুকু না ভয়ের, তার চেয়ে অনেক বেশি অদ্ভুত। ঘটনাটি আমি 1996 সালে প্রথম আব্বুর মুখে শুনি। বলে রাখা ভালো, আমার জন্ম এই দেশে। 1990 সালে যখন ইরাক এবং কুয়েতের মধ্যে যুদ্ধ বাধে, তখন আমরা পুরো পরিবার দেশে ফিরে আসি। চাকরির সুবাদে 2009 সালে আমি আবার বাহরাইনে ফিরে যাই। ফিরে আসার প্রায় বছর খানেক পর আব্বুর মুখে শোনা ঘটনাটি সত্যতা যাচাই করতে আমি কিছুটা লোকাল আরবিয়ান ও আমার বসের সাথে ঘটনা শেয়ার করি। যাদের সাথে আমি ঘটনা শেয়ার করি তারা সবাই বলে ঘটনাটা সত্য। রাসেল ভাই, কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। যতটুকু আমি জানতে পারি, ঘটনাটা আজ থেকে প্রায় 30-35 বছর আগের। ঘটনাটি একটি বাড়িকে নিয়ে। বাড়ির মালিক লোকাল এক ধনী ব্যক্তি। বাড়িটি বাহরাইনের রাজধানীতে অবস্থিত। সঙ্গত কারণে আমি বাড়িটির নাম এবং এরিয়ার নাম আমি বলছি না। বাড়িটি তৈরি করার সময় তেমন কোনো প্যারানর্মাল কিছু ঘটেনি। ঘটনার শুরু বাড়িটি রেডি হওয়ার পর থেকে। বাড়িটি রেডি হওয়ার পর কিছু ফ্যামিলি এই নতুন বাড়ির বিভিন্ন ফ্লোর এবং বিভিন্ন ইউনিটে শিফট হয়। কিছু ব্যাচেলর এই বাড়িতে শিফট হয়। বাড়িতে 7টি ফ্লোর, প্রতিটি ফ্লোরে 4টি করে ইউনিট। ঘটনাগুলো ছিল অনেকটা এরকম। রাতের বেলায় যখন বাড়িতে বসবাসকারী সকল সদস্যরা ঘুমিয়ে পড়ত, তখনই ঘুমন্ত ব্যক্তিদের রুম বা বিছানা থেকে বা ফ্লোর ইউনিট পরিবর্তন করে দেওয়া হতো। ধরেন, রাতে কেউ একজন সেকেন্ড ফ্লোরে এই ইউনিটে ঘুমিয়েছিল, কিন্তু মধ্যরাতে বা সকালে সে নিজেকে আবিষ্কার করে অন্য এক ফ্লোরে এবং অন্য এক রুমে, অন্য এক ইউনিটে বা অন্য এক বিছানায়। এভাবে সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে, ফিফথ ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে, সেকেন্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে, এভাবে এ ইউনিট থেকে বি ইউনিট, সি ইউনিট থেকে ডি ইউনিট, এভাবে কখনো রুম, কখনো বিছানা, কখনো ফ্লোর, কখনো ইউনিট, এভাবে পরিবর্তিত হতে থাকে। এমনকি অনেকে মধ্যরাতে নিজেকে বাড়ির বাইরে আবিষ্কার করে। কিভাবে করা হতো তা কেউ বুঝতো না বা কোনো কারণ খুঁজে পেত না। এখানে অদ্ভুত ব্যাপার হলো, প্রতিটি রুম এবং ফ্ল্যাটের দরজা কিন্তু ভেতরের দিক থেকে বন্ধ থাকতো। এসব প্যারানর্মাল ঘটনা ঘটার পর থেকে বাড়িটি বাহরাইনে মোস্ট হন্টেড বাড়ি বা ভুতুরে বাড়ি নামে পরিচিতি লাভ করে। স্টিল বাড়িটিকে সবাই এই নামেই চেনে। এসব প্যারানর্মাল ঘটনার পর থেকে বাড়ির মালিক খুব বেশি চিন্তিত হয়ে পড়েন, কেননা বাড়িটি এত বেশি হন্টেড হয়ে গিয়েছিল যে কোনো ফ্যামিলি বা ব্যাচেলর ওখানে থাকতে বা ভাড়া নিতে সাহস পেত না। ঘটনার পর মালিক দেশের স্বনামধন্য মসজিদের ইমামদের নিয়ে আসেন, কিন্তু কোনো ইমাম সমাধান দিতে না পারায় ঘটনা চলতে থাকে এবং কিছুদিনের মধ্যে বাড়িটি জনমানবহীন হয়ে পড়ে। এর মধ্যে বাড়ির মালিক বিভিন্ন দেশের স্বনামধন্য ইমামদের সাথে যোগাযোগ করতে থাকেন। অবশ্যই ইরাকের এক বড় ইমাম এই সমস্যার সমাধানের ধান দিতে পারবেন বলে জানান, কিন্তু কিভাবে উনি সমস্যার সমাধান করবেন তা কাউকে জানানো হয়নি। যোগাযোগ করার পর কিছুদিন পরে ওই ইমাম সাহেবকে বাহরাইনে নিয়ে আসা হয় এবং ইমাম সাহেব বাহরাইনে আসার কিছুদিন পর ওই বাড়িতে যান এবং ইমাম সাহেবের এলেমের মাধ্যমে জানান যে এই সমস্যার একটাই সমাধান, তা হলো বাড়িটি মুক্ত হস্তে দান করে দিতে হবে। কোনো প্রকার দাবি রাখা যাবে না। বাড়ির মালিক ইমামের শর্ত মেনে নেন এবং কারণ আর কোনো রাস্তা জানা ছিল না তার। পরবর্তীতে জানা যায় ওই জায়গাটি জিনদের বসবাসের স্থান ছিল। কিছুদিনের মধ্যে সমস্যার পরিমাণ কমতে থাকে, তবে একেবারে বন্ধ হয়ে যায়নি। এখনো মাঝে মাঝে এই সমস্যাগুলো চলতে থাকে এবং ওই হন্টেড বাড়িটি কয়েকবার দেখার সুযোগ হয়েছে আমার, তবে আমি বাড়িটির ভেতরে প্রবেশ করিনি। বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এখন একটি ছোট মার্কেট হয়েছে, বাকি ফ্লোরগুলোতে ব্যাচেলররা
রুম শেয়ার করে থাকে। বাহিরের দিক থেকে দেখলে বাড়িটি যেমন হন্টেড ছিল তা বোঝা যায় না। দান করার পর থেকে মনে হয় বাড়িটি কোনো উন্নয়ন হয়নি এবং এই বাড়িটা ছিল এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে ভূত এফএম শ্রোতাদের সাথে শেয়ার করবেন। আমার আরো কিছু ঘটনা আছে যেগুলো অবসর পেলে লিখে পাঠাবো। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি জানি না যে কতটুকু ভালো লেগেছে, বাট এই ঘটনাটা বেশ অদ্ভুত। এরকম একটা বাড়ি যদি আপনিও যদি কোনোদিন ফেস করে যে আপনার বাসায় রুম চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘটনা মানে দরজা বন্ধ, সবকিছুই বন্ধ, কিন্তু এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে চলে যাচ্ছেন, কোনো সময় বাসার বাইরে চলে যাচ্ছেন, এবং ফ্রিকোয়েন্টলি এটা হচ্ছে এবং সবার মধ্যে হচ্ছে, আপনার সব ফ্যামিলি মেম্বারের মধ্যে, বা একটা পুরো অ্যাপার্টমেন্ট যেখানে আপনি একটা ফ্ল্যাট নিয়েছেন সেখানে সব ওই বিল্ডিং এর সবার সাথে যদি একই ঘটনা ঘটে থাকে তাহলে ব্যাপারটা তো খুব অদ্ভুত, তাই না? যাই হোক, আমরা চলে যাব আবারও একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং আশা করছি যে আপনাদের পরবর্তী যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আরো বেশি আপনাদের আনন্দ দিতে পারবে। এবং আরো একবার যাবার আগে জানিয়ে যাই, ব্রেক নেবার আগে জানিয়ে যাই যে আমাদের SMS করতে হলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। ইমেল করতে চাইলে চলে যান bhutfm@radiofurti.fm, এটাতে এই অ্যাড্রেসটিতে আপনি আপনাদের ইমেল গুলো পাঠিয়ে দিন। এবং যদি ফেসবুকে যেতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। একটা ছোট বিরতি আছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 12:55। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এবং আশা করছি যে এখন পর্যন্ত যে ঘটনাগুলো শুনেছেন তা মোটামুটি ভালো লেগেছে। আরো কিছু ঘটনা রয়েছে আমাদের কাছে এবং সেই ঘটনাগুলো এক একে শোনাবো। আমাদের সাথে আরো একজন জয়েন করেছেন আজকে নতুন, প্রথমবারের মতো ভূত এফএম এসছেন। আপনার নামটা একটু প্লিজ শুনবো। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ হাসান শাহরিয়ার। আমি এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে। ওকে, তাহলে আমি চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা কোথায় ঘটেছিল একটু বলবেন প্লিজ? ঘটনাটা ঘটেছিল কুষ্টিয়া ভেড়ামারাতে। ভেড়ামারাতে, জি। আচ্ছা, আমি মূল ঘটনায় যাচ্ছি। অনার্সে আমরা কোন এক সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে আমি আমার এক বন্ধু সাকিবের সাথে তার দেশের বাড়িতে গিয়েছিলাম কুষ্টিয়া ভেড়ামারা। সেখানে ভেড়ামারা বাজারে তার এক দুঃসম্পর্কের দুলাভাইয়ের সাথে আমার পরিচয় হয়। পরবর্তীতে সাকিবের কাছে আর কি সে দুলাভাইয়ের ঘটনাটি আমি জানতে পারি, সেই ঘটনাটাই আমি বলছি। দুলাভাইয়ের নাম শফি। দুলাভাই, এটা প্রায় 91-92 সালের ঘটনা। দুলাভাই তার প্রায় স্বপ্ন দেখতেন যে তাকে কেউ স্বপ্নে বলছে যে তুমি আমাকে 2টা মাঝি দাও, আমার সোনার নৌকা আছে, তুমি আমাকে 2টা মাঝি দাও, বিনিময়ে আমি তোমার বাসাতে সোনা দেব। তো এই স্বপ্নটি দীর্ঘদিন ধরে তিনি দেখে আসতেন কিন্তু কিছুই বুঝতে পারতেন না। পরবর্তীতে তিনি তার বন্ধু শ্রেণী যারা আছেন তাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। তারা তাকে বলেন যে শফি, তুমি এখনো বোঝো না এই বিষয়টা, তোমার 2টো ছেলে আছে, সে তোমার 2টো ছেলেকেই চাচ্ছে, বিনিময়ে তোমাকে সোনা দিতে চাই। তো এই কথা শোনার পর দুলাভাই খুবই রেগে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি যখন আবার সেই স্বপ্নটি দেখলেন তখন তিনি স্বপ্নের মধ্যেই সেই ব্যক্তিটিকে বকাবকি বা ধমক দেওয়া বা গালিগালাজ করতে শুরু করেছিলেন। এভাবে তার ঘুমটা ভেঙে যায়। এর কিছুদিন পরে তিনি তার নিজস্ব কাজে বাইরে যান। পরে হঠাৎ করে তার বাসা থেকে তাকে ডেকে আনানো হয়। তিনি যখন বাসায় আসেন দেখেন যে বাসার লোকজন সবাই ভিড় করেছে। মাটির বাড়ি, মাটির মেঝেতে হাঁড়ি, যে আমরা বলি কানা, এটাকে কলার রেখে হাঁড়ির যে কলারটা সেটা দেখা যাচ্ছে, মেঝে ফুটো হয়ে হাঁড়ির কানা দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে হাঁড়ির উপরে মাটি দিয়ে জাস্ট ঢেকে রাখা হয়েছে, কিন্তু সোনার কিছু অলংকার তাও বোঝা যাচ্ছে, চকচক করছে। তো এটা দেখে আশেপাশের লোকজন এবং বাড়ির লোকজন সবাই বেশ হতবাক হয়ে গিয়েছে, তারা বুঝে উঠতে পারছে না জিনিসটা কি। তো অনেকক্ষণ যাবার পর দুলাভাই বলে উঠলেন, বেশ রেগেই বলে উঠলেন যে ঠিক আছে, দেখা যাক কি হয়, একটা শাবল নিয়ে এসো, হাঁড়িটা উঠাই। শাবল নিয়ে আসার পর শাবল দিয়ে যখন তিনি ধরতে গিয়েছেন তখন হাঁড়িটা নড়ে উঠেছে এবং একা নড়ে উঠেছে।
আচ্ছা। নড়ে উঠেছে এবং তিনি জাস্ট হাত দিয়ে যখন তিনি ওই গয়নাটা ধরতে গিয়েছেন, এমন সময় হাইটে নিচের দিকে যাওয়া শুরু করছে। তো এই সময় তিনি তার হাতে সম্ভবত কোন একটা হার বা এরকম কিছু একটা গয়না বেঁধে গিয়েছে বা আটকে গিয়েছে, ওটা তার হাতে থেকে গিয়েছে, বাকি হাড়িগুলো নিচে জাস্ট অটোমেটিক্যালি নিচেই চলে গিয়েছে, মাটি আবার ভরাট হয়ে গিয়েছে জায়গাটা। তো এটা দেখে আর কি সবাই বলল এবং তার যে বন্ধু ছিল হুজুর, তিনিও বললেন যে আসলে শফি হয়েছে কি, তুমি তো তোমার ছেলে দুটোকে দিতে রাজি ছিলে না, তো এই কারণে তোমাকে জাস্ট তারা দেখিয়েছে যে তোমাকে এই গয়নাটা বা এই সোনাটা তারা দিতে রাজি ছিল যদি তুমি তাকে মাঝি রূপী তুমি তোমার সেই ছেলেগুলোকে দিতে। তো যাই হোক, দুলা ভাই পরবর্তীতে হয়তো সেই মানে সোনার যে অলংকারটা ব্যবহার করে ফেলেছিলেন। বেশ কিছুদিন পর দেখা গেল তার সন্তান যে দুটো ছিল তার মধ্যে ছোট ছেলেটা অসুস্থ হয়ে পড়লো। ডাক্তার দেখালেন, কোনোভাবেই ঠিক হলো না। পরবর্তীতে হুজুর আসলো, আসার পর কিছু দোয়া খয়রাত হলো, কিন্তু বাচ্চাটি আর বাঁচলো না, বাচ্চাটা মারা গিয়েছিল। এবং বাচ্চাটি মারা যাবার পর বড় ছেলেটি অসুস্থ হয়ে পড়লো। পরবর্তীতে আবার যখন হুজুর এনে কিছু দোয়া খয়রাত করা হয়, পরবর্তীতে বড় ছেলেটা সুস্থ হয়ে যায়। তো তবে একটা ছেলে মারা গেছিল। একটা ছেলে মারা গিয়েছে। আচ্ছা। জি। পরবর্তী ঘটনাটা দুলা ভাইয়েরই ঠিক 3-4 বছর পরের ঘটনা, 95-96 সালের ঘটনা। দুলা ভাইয়ের এই যে ঘটনাটা বলার আগে আমি জায়গাটার বর্ণনা একটু দিচ্ছি। এটা হচ্ছে ভেড়ামারার, সেখানে কুষ্টিয়া ভেড়ামারাতে একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে জিকে প্রজেক্ট, সেচ প্রকল্পের আওতাধীন। এই প্রজেক্টের এক পাশে হচ্ছে কোদালিপাড়া গ্রাম, আর এক পাশে হচ্ছে চণ্ডীপুর গ্রাম। মধ্যে সেই প্রজেক্টের ক্যানেল গিয়েছে, পূর্বে ক্যানেল এবং পশ্চিমে একটা বিল যেটার নাম চন্দনা বিল। বিলের চারপাশে বাঁধ দিয়ে ঘেরা, বাঁধের পাশ দিয়ে রেল লাইন গিয়েছে এবং রেল লাইনের মধ্যে মধ্যে কিছু কিছু জায়গায় ছোট ছোট পুলের মতো, অর্থাৎ ব্রিজের মতো, নিচ দিয়ে নালার মতো উপর দিয়ে ট্রেন যায়। তো সেই সময় সেই দিন আর কি দুলা ভাইয়ের দাওয়াত ছিল আমার বন্ধু সাকিবের বাসায় চণ্ডীপুর গ্রামে। দুলা ভাই সাইকেল নিয়ে যথারীতি রওনা দিয়েছিলেন রাত্রে। আসতে গিয়ে তিনি একটি পুল পার করলেন। পুল পার হবার পর তিনি দেখলেন যে একজন বয়স্ক মহিলা ওখানে কাঁদতেছে দাঁড়ায়। তো দুলা ভাই স্বাভাবিকভাবে সাইকেলটা স্ট্যান্ড করে তাকে জিজ্ঞেস করলেন যে চাচি আপনার কি হয়েছে। তো মহিলা বললেন যে বাবা আমি তো একটা গ্রামের নাম বলছেন, ওখানে এই গ্রাম থেকে আসছি, তো আমার সাথে আমার বাচ্চাটা ছিল, এপারে আসার পর হঠাৎ করেই আমি বাচ্চাটাকে আর খুঁজে পাচ্ছি না, বাচ্চাটাকে হারিয়ে ফেলেছি, আমাকে খুঁজে দাও বাচ্চাটা। তো স্বাভাবিকভাবে দুলা ভাই সাইকেলটাকে স্ট্যান্ড করেছেন এবং বাচ্চাটাকে খোঁজার জন্য আশেপাশে যে ঝোপ ঝাড় এগুলো আছে এগুলো একটু দেখতেছেন। পাশেও ধানের ক্ষেত রয়েছে, আকাশে জ্যোৎস্না, কিন্তু অন্যান্য কোনো আলো নেই, কারেন্টের কোনো বা ইলেকট্রিসিটির কোনো আলো নেই, শুধু জ্যোৎস্না। তিনি ঝোপঝাড় খুঁজছেন, খুঁজতে খুঁজতে হঠাৎ করে তিনি ঝোপের ভেতর থেকে একটা বাচ্চার মতো একটা মানুষ আকৃতি একটা কিছু একটা দেখলেন এবং এটি খুবই ছোট আকৃতির, ফর্সা গায়ের রং, গায়ে কাপড় নেই, খুবই ছোট। মানে উনি জাস্ট যে ওই মহিলার কথা শুনে ঝোপের মধ্যে যখন কিছু একটা খুঁজতে গেলেন, মানে আশেপাশে খুঁজছেন যে বাচ্চাটা কোথায় গেছে, ঠিক সেই মুহূর্তে উনি দেখলেন যে ভেতরে ছোট ছোট কিছুক্ষণ পর আর কি যে ছোট একটা বাচ্চা, জি, এবং সেটা ফর্সা, গায়ে কোনো কাপড় নেই। জি, এবং স্বাভাবিক মানুষের বাচ্চার চেয়ে ছোট আকৃতির। আচ্ছা, আরো ছোট আকৃতি। জি। আচ্ছা। এরপর তিনি খুব অবাক হলেন এবং ঘুরে বলতে যাচ্ছেন যে চাচিমা আপনার এটি কি আপনার বাচ্চা? তিনি ঘুরে তাকিয়ে দেখেন যে সেখানে বয়স্ক মহিলাটি নেই। আচ্ছা। আবার তিনি হতবাক হয়ে আবার নিচে তাকালেন, দেখলেন যে বাচ্চাটিও নেই। সবাই তিনি আবার অবাক হয়ে গেলেন, তিনি বুঝতে পারছিলেন না যে কি ঘটছে তার সাথে। হঠাৎ করে পাশে থেকে আবার মহিলা বলে উঠলো, বাবা পেয়েছো কি? তো তিনি আবার বলছেন যে আপনি কোথায় ছিলেন এতক্ষণ? তো আমি তো পাশেই ছিলাম। তিনি এরপর আবার ঝোপ ঝাড় খুঁজতে শুরু করলেন, তারপর ধানের ক্ষেতের পাশে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলেন যে সেখান থেকে 3-4টা এই একই আকৃতির বাচ্চা বের হয়ে এসছে। আচ্ছা। বের হয়ে আসার পর তারা লাফিয়ে আর কি দুলা ভাইয়ের ঘাড়ে বা কোলের উপর উঠে যাচ্ছে বাচ্চাগুলো। জি। দুলা ভাই বেশ হতবাক হয়েছে এবং আতঙ্ক তাকে গ্রাস করেছে যে এসব কি হচ্ছে। তাকে বাচ্চাগুলো নিচে ফেলে দিয়েছে মাটিতে এবং এই সময় তিনি খেয়াল করছেন যে ওই বয়স্ক মহিলাটি মানে তাকে দেখছে আর হাসতেছে, অট্ট হাসি দিয়ে হাসতেছে।
তিনি হওয়ার পর অবাক হয়ে গিয়েছেন। এমন সময় দেখলেন যে বাচ্চাগুলো তাকে ফেলে দিয়ে জাস্ট কাদার মধ্যে নিয়ে যাচ্ছে, বিলের পাশে কাদার ভিতর তারা টেনে নিয়ে যাচ্ছে এবং তারা বেশ শক্তিশালী। তো এটা দেখার পর তিনি বাচ্চাগুলোকে শরীর থেকে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আবার বাচ্চাগুলো লাফাতে লাফাতে এসে তার শরীরে লাফিয়ে পড়ছে। মানে বেশ খুব শক্তিশালী না, কিন্তু সবাই মিলে এসে সবাই মিলে যখন তাকে করে তখন তিনি নিজেও নিজেও তিনি অনেক বিব্রত ছিলেন, বেশ আতঙ্কগ্রস্ত ছিলেন। আতঙ্কগ্রস্ত ছিলেন। Right. এমন সময় তিনি কোন রকমে বাচ্চাগুলোকে ফেলে দিয়েই ছুটে সাইকেলের কাছে চলে গিয়েছেন হুম। এবং সাইকেলটাকে স্ট্যান্ড করা থেকে স্বাভাবিক অবস্থায় নামিয়ে তিনি জোরে সাইকেলটা নিয়ে দৌড়িয়ে যাচ্ছেন যে উঠে চালাতে শুরু করবেন। ঠিক এমন সময় তিনি খেয়াল করছেন যে সাইকেল পিছন থেকে মনে হচ্ছে কেউ টেনে ধরছে এবং তাকে যেতে দিচ্ছে না, তাকে যেতে দেবে না, এরকম একটা সিচুয়েশন। তিনি তারপরে জোর করে নিয়ে যাচ্ছেন, সাইকেলে চড়েছেন, চালাচ্ছেন, পিছন থেকে বাধা পাচ্ছেন। তিনি দেখতে চাচ্ছেন না যে আসলে কে তাকে ধরছে। তিনি সাইকেল চালাচ্ছেন, চালাতে 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 চন্দিপুর গ্রামে ঢুকে গিয়েছেন। এর মধ্যে আমার ফ্রেন্ডের বাসায় যারা ছিলেন তারা অপেক্ষা করছেন দুলা ভাইয়ের, কারণ উনি অলরেডি অনেক দেরি করে ফেলেছেন। তারা বারান্দায় এসে অপেক্ষা করছেন। এমন টাইমে তারা চিৎকার শুনছিলেন দুলা ভাইয়ের, যে তিনি আসছেন চিৎকার করতে করতে। তারা সবাই বারান্দায় এসে দাঁড়ালেন এবং দেখলেন যে দুলা ভাই সাইকেল চালাতে চালাতে আসছেন ঝড়ের বেগে, কিন্তু চিৎকার চেঁচামেচি করছেন এবং অপ্রকৃতিস্থ লোকের মতো আচরণ করছেন। এভাবে তিনি সাইকেল চালাতে চালাতে যখন বাসার ভিতর ঢুকলেন, সবার সামনেই সাইকেলটা রেখে তিনি অজ্ঞান হয়ে পড়ে মাটিতে লুটে পড়লেন। আচ্ছা। এবং সবাই অবাক হয়ে লক্ষ্য করলো যে সাইকেলের পিছনে ক্যারিয়ারের অংশে যেখানে ব্রেক থাকে সেই অংশটাতে একটা বাচ্চার মতো আকৃতি, একটা মানুষের ছোট্ট একটা আকৃতির মানুষ বেঁধে আছে এবং সবার চোখের সামনেই এই আকৃতিটা বের হয়ে আসলো এবং খোঁড়াতে 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 উঠান থেকে বের হয়ে বাইরে চলে গেল। এটা সবাই দেখেছে? এটা সবাই, বাসার সবাই দেখেছে। এবং আমি আসার আগেও আমি ফোন দিয়ে আমি জিজ্ঞেস করেছি, বন্ধু এই ঘটনাটা কি? বলছে না, আমরা সবাই, আমার যারা মানে গুরুজন মুরব্বী যারা, তারা বলছেন যে তারা দেখছেন এই জিনিসটা সবার চোখের সামনে। ওই বাচ্চা, তার মানে উনি ঠিকই ফিল করেছিলেন যে উনি যখন সাইকেল চালাচ্ছিলেন মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ টেনে আছে, ভার লাগছিল। এবং বাসায় আসার পরেও হয়তো মানে সবাই না থাকলেও একজনকে সবাই দেখেছেন, যে একজনকে সবাই খোঁড়াতে খোঁড়াতে বেঁধে গিয়েছিল সাইকেলের ক্যারিয়ার, এবং খোঁড়াতে খোঁড়াতে সে সেখান থেকে চলে গেছে, উঠোন দিয়ে বের হয়ে ঝোপে চলে গিয়েছে। এই ছিল ঘটনা আমার। অদ্ভুত ব্যাপার। কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অলরেডি অনেকে SMS করেছেন। অনামিকা আমাদের বলছেন ফরিদপুর থেকে যে ভাই স্টোরিটা ভালো ছিল। ফুর্তি মিলন আমাদের SMS করেছেন সজীব চিটাগং থেকে, এবং খুব মজা করে তিনি ভূত FM শুনছেন এবং লিখেছেন লং লিভ ভূত FM। আমাদের সুজন এবং তানিয়া লিখেছেন ভূত FM আউসাম। আমাদেরকে লিখেছেন সাজিদ গাজীপুর থেকে, তিনি ইউনিভার্সিটি হলের কাহিনী শুনতে চান। আপনার যদি পরিচিত কেউ এরকম কাহিনী জেনে থাকেন, আমি তো গল্প লিখতে পারবো না যে ইউনিভার্সিটি হল দিয়ে, সো অবশ্যই মানে হলে যদি কোনো কাহিনী যদি কারো কাছে থাকে তাহলে ডেফিনেটলি আমাকে একটু পাঠিয়ে দিন প্লিজ। এবং আপনার যদি কেউ পরিচিত থাকে তাহলে জানিয়ে দিন আমাদের কাছে, আমাদের ঠিকানা, এবং আমাদের কাছে আসতে অনুরোধ করবেন প্লিজ। ফাহমি লিখেছেন যে অনেক ভালো লাগছে। SH আবরার আমাদেরকে হাজারিবাগ থেকে লিখেছেন। এছাড়াও নিমু আমাদেরকে SMS করেছেন এবং রাতে ঘুম আসবে না, ভালো লাগছে। আমাদেরকে লিখেছেন যে শামীম, যে আমার আচ্ছা এই SMS-টি তারপরে পড়তে পারলাম না। আমাদেরকে নাজিয়া SMS করেছেন যে স্টাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য লাস্ট স্টোরি। আচ্ছা, লাস্ট স্টোরিটা আমি যদি খুব ব্রিফলি বলি তাহলে ব্যাপারটা এরকম ধরনের যে ওই ভদ্রলোক যখন কোন এক জায়গায় গিয়েছিলেন, সেখানে একটা মহিলার সাথে তার দেখা হয়। খুবই অদ্ভুত উনি বর্ণনা দিয়েছেন যে সেই আশেপাশে ক্ষেত, তারপর রেল লাইন এ সমস্ত ছিল। সেখানে একজন মহিলা বলছিলেন যে তার বাচ্চাকে খুঁজে দিতে, তার বাচ্চাটা হারিয়ে গেছে, তিনি কাঁদছিলেন। এবং সেই ভদ্রলোক সেই ভদ্র মহিলার কথা শুনে যখন বাচ্চাটা আশেপাশে খুঁজতে শুরু করলেন, একসময় ঝোপের মধ্যে দেখতে পেলেন যে ছোট্ট একটা কিছু বাচ্চা আকৃতিরই, কিন্তু বাচ্চা চাইতেও ছোট একটা কিছু বেরিয়ে আসছে। এবং মহিলাকে যখন বলতে গেলেন যে এই বাচ্চাটা আপনার কিনা, তখন দেখলেন যে মহিলা নেই। একটু পরে যখন ঘুরে বাচ্চার দিকে দেখতে গেলেন তখন বাচ্চা নেই। একটু পরে দেখলেন যে আবারও মহিলা বলছে আমার বাচ্চাটা কোথায়, এবং তিনি আবারও খুঁজতে খুঁজতে তখন দেখলেন যে বেশ কয়েকটা বাচ্চা একসাথে বেরিয়ে আসছে কোন একটা ঝোপঝাড় থেকে, বা ধান ক্ষেত থেকে, বোধহয় না, ধান ক্ষেত থেকে বেরিয়ে আসছে। এবং তাদের সাথে তার মোটামুটি ধস্তাধস্তি হয় এবং একটা পর্যায়ে সে কোন রকমে তাদের কাছ থেকে মুক্তি পেয়ে সাইকেল নিয়ে যখন বাড়ির দিকে যান,
এবং তখনও মনে হয় যে সাইকেলটা পেছনের দিক থেকে টেনে ধরে আছে অনেক বাচ্চাগুলো, এবং অনেক বাচ্চা টেনে ধরে আছে। এবং যখন বাসায় গিয়ে পৌঁছান তখন মনে হয় যে আচ্ছা, তখন সবার চোখের সামনে যেটা দেখেন যে একটা বাচ্চা সেই সাইকেলের পেছন থেকে জাস্ট নেমে খোঁড়াতে খোঁড়াতে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘটনাটা এরকম ছিল। আসলে ঘটনা বুঝতে না পারলে অনেক সময় আমাদের খারাপ ভালো লাগার কোনো প্রশ্নই ওঠে না। তো যদি বুঝতে না পারেন অবশ্যই বলবেন। আমাদেরকে শেখ আসুজ্জামান মিন্টু SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন MD হিমেল, আমাদেরকে অনুপ বিশ্বাস SMS করেছেন মাগুরা থেকে, এবং তারা দুই ফ্রেন্ড মিলে ভূত FM শুনছেন। মেরাজ আমাদের লিখেছেন খুব ভালো লাগছে, নাজ ধানমন্ডি থেকে লিখেছেন লাস্ট স্টোরিটা অনেক ভয়ের, গায়ে কাটা দিচ্ছে। রিন্টু আমাদের লিখেছেন যে আমি বহরমপুরের ছেলে, প্লিজ জায়গার নামটি বলুন। আমি আচ্ছা না, ভেড়ামারার ছেলে, জায়গাটার নামটা কি যেন? চণ্ডীপুর না, চণ্ডীপুর জায়গাটার নাম, চণ্ডীপুর। ওকে, জায়গার নাম চণ্ডীপুর। আমাদেরকে লিখেছেন যে বাবু, লিখেছেন যশোর থেকে যে অওসাম। আমাদেরকে তমাল লিখেছেন যে অনেক প্রশংসা করছেন এই ঘটনাটা। কাইফ আমাদের লিখেছেন ভূত FM রক্স। আমাদেরকে এছাড়াও পিয়াসা লিখেছেন মুন্সিগঞ্জ থেকে যে ভূত FM ইজ অওসাম। আমাদেরকে ইব্রাহিম লিখেছেন আই লাভ ভূত FM। আরাফাত আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন। আশিক ধামরাই থেকে আমাদের SMS করেছেন। অ্যামেজিং ইয়াসিন আমাদের লিখেছেন অনেকদিন পর SMS করলাম। প্রিন্স আমাদের কচুঘাট থেকে SMS করেছেন লাস্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে, তার কাছে অনেক ভয়ঙ্কর মনে হয়েছে। মায়েশা আমাদের ফকিরাপুল থেকে লিখেছে। আমি এখন বুঝতে পারছি যে অনেকেই আমাদেরকে বলেন যে গ্রামের ঘটনা বেশি শোনাতে। আসলে গ্রামের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি যে রেসপন্স দেখছি, সবারই হয়তো গ্রামের ঘটনাগুলো বেশি ভালো লাগে। সবসময় পাওয়া হয়ে ওঠে না, কারণ ঘটনা আমাদের উপরে নির্ভর করে না যে আমরা গ্রামের ঘটনা পাবো না শহরের ঘটনা পাবো। বাট রেসপন্স দেখে বুঝতে পারছি যে গ্রামের ঘটনা সত্যিই আপনাদের অনেক বেশি ভালো লাগে। মেহরাব লিখেছেন অল স্টোরিজ আর নাইস, এবং আমাদেরকে লিখেছেন মিমি। এছাড়া আমাদেরকে তারিক লিখেছেন, আমাদের লিখেছেন এখানে ভালো লাগছে তার কাছে, বিন্দাস লাগছে লিখেছেন। আমাদেরকে জুনায়েদ লিখেছেন, এবং তিনি বলছেন তোমাদের সব সময় তোমাদেরকে শুনি। আমাদেরকে এছাড়াও আকাশ SMS করেছেন আমাদেরকে ভূত FM শামীম সহ আরো অনেকে। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে আমাদের কমেন্ট করেছেন, এবং MN অমি এখানে লিখেছেন ভাইয়া পিক, আচ্ছা যে পোস্টটা রয়েছে, দুটো পোস্ট রয়েছে কিন্তু আমাদের, তার মধ্যে একটা পোস্টের ছবি তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং আমাদেরকে টকঝাল মিষ্টি নামে একজন এখানে কমেন্ট করেছেন আমি গ্রামের ঘটনা শুনতে চাই। একটু আগে আমরা সেটা করলাম এবং বেশ ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের কাছে। আমাদেরকে শিহাব করিম পোস্টটার প্রশংসা করেছেন। অ্যাঞ্জেল আলিশা লিখেছেন আই লাভ ভূত FM, এবং আমাদেরকে সূর্য খান লিখেছেন যে ফার্স্ট ঘটনা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদেরকে মোহাম্মদ নুরুজ্জামান হোসাইন রুমি লিখেছেন যে আজকে মাস্ট ভূত FM জোস হবে, এবং আমাদেরকে রায়হান খান সহ আরো অনেকে এখানে ফেসবুকে কমেন্ট করছেন। আমাদেরকে সজল খান এখানে কমেন্ট করেছেন, এবং আমাদেরকে নুসরাত জাহান ঐশী, আপনারা দেখতেই পারেন যে কি কমেন্ট করছেন তারা সবাই। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে নাজমুল ফেসবুকে লিখেছেন যে SMS পড়া হয় না, সুতরাং তিনি ভূত FM আর আসবেন না। আমি থ্যাঙ্কস দিচ্ছি, আমি আপনার কাছে সরি বলছি আপনাকে প্রথমেই, যে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা এখনো পর্যন্ত অনেকের SMS পড়া হয় না, তারপরে ভূত FM এর সাথে রয়েছেন। আসলে আমাদের সব SMS পড়তে গেলে সব মানে ঘটনা আরো অনেক কমিয়ে দিতে হবে, সব SMS সবসময় পড়া হয় না, এবং আমি র্যান্ডম SMS পড়ি, সুতরাং এরকম না যে এটা বেছে পড়ছি ওটা বেছে পড়ছি। সাদ্দাম হোসাইন আমাদের লিখেছেন যে আজকের এপিসোডটা জোস। আমাদেরকে আশরাফুল ইসলাম লিখেছেন ভালো লাগছে। সানজিদা সানিয়া লিখেছেন অসাম। এগুলো সবই ফেসবুকে লিখেছেন, আপনারা সবাই গিয়ে সেখানে পড়ে ফেলতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তিনিও লাস্ট এপিসোডে এসেছিলেন, শেষ করতে পারেনি ঘটনা, তার কাছে আমরা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ আর একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির আকাশ, আমি এসেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার আম্মুর কাছ থেকে শোনা। আমার আম্মু জন্মগ্রহণ করেছিল স্বাধীনতার বছরে 71-এ, বাট তখন যখন 10-12 বছর বয়স হয় তখন ওনারা বরিশালে থাকতেন আর কি। তো সে সময় আমরা 3 বোন ছিল এবং 1 ভাই ছিল। তো সে সময় তারা কি বাসায় টিউশনি মানে পড়তেন এক টিচারের কাছে আর কি। তো ওই আমলে দেখা যাচ্ছে যে সাধারণত লেখাপড়া অতটা বেশি ছিল না, বাট দেখা যাচ্ছে কোনো গ্রামে কেউ পাশ করে দেখতে আসতো যে ম্যাট্রিক পাস করছে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তো সেই সময় ভালো টিচারও খুব কম ছিল, এই জন্য দেখা যাচ্ছে যে একজন ভালো টিচার পেলে সব আত্মীয় স্বজন বা সবাই তাকে দিয়ে পড়াতো। এরপরে দেখা যেত যে একজন যদি কোনো এলাকায় ভালো টিচারই করতো তাহলে দেখা যেত অন্য টিচাররা তাকে একটু হিংসা বা রেষারেষি যেটা ব্যাপারটা হতো এটা ছিল আর কি।
তো আমার আমার আম্মুর ভাই বোন এবং আম্মুকে যিনি পড়াতেন আর কি, তো উনি একজন ভালো টিচার ছিলেন আর কি, স্কুলের টিচার, এবং বেশ মানে মোটামুটি স্বাস্থ্যবান ছিলেন। তো পড়ানো শুরু করার প্রায় 4 মাস 5 মাস পরেই দেখা গেল যে হঠাৎ করেই ওই যে শিক্ষক ছিলেন উনি একটু অসুস্থ হয়ে গেলেন মানে উনি হঠাৎ করেই মানে শুকায় যেতে লাগলেন আর কি। তো এটার কি কারণ, এটা উনি অনেক ট্রিটমেন্ট করাইছেন, প্লাস সদর হসপিটালে গেছেন, প্লাস উনি ডাক্তারের চেম্বারে গেছেন, বাট কোনো রিপোর্টই মানে কোনো কিছু ধরা পড়তেছে না যে এই রোগ হয়েছে বা এইরকম হয়েছে। বিভিন্ন ডাক্তার চেঞ্জ করছেন কিন্তু কোন রকম আর কি সুফল পাচ্ছেন না। পরবর্তীতে ওই শিক্ষকের যে আম্মা ছিলেন উনি একটু আর কি বয়স্ক ছিলেন, তো উনি বললেন যে আমরা তো অনেক দেখেছি, অনেক ডাক্তার দেখাইছে, অনেক কিছু আছে, তো এবার একটু কবিরাজ বা এই টাইপের কোনো ধরনের ট্রিটমেন্ট আমরা করে দেখি। তো উনি কি করলেন, উনি একজন আর কি উনি অন্যজনের মারফত জানতে পারলেন যে এরকম একজন তান্ত্রিক আছে যিনি এগুলা করেন আর কি। তো উনি ওই তান্ত্রিককে আর কি আসতে বললেন বরিশালে, যে আপনি একটু আসেন, আমার ছেলেটাকে একটু ট্রিটমেন্ট বা দেখে যান। তো তান্ত্রিকের ব্যাপারে একটা কথা যেটা মানে তান্ত্রিকের পরিচয় যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমরা জানি যে হিন্দুদের মূলত একটা পূজা আছে, সেই পূজাটার নাম হচ্ছে চড়ক পূজা আর কি। তো এই পূজায় দেখা যায় যে সাধারণত এটা আমি যতটুকু ঘটনা কালেক্ট করেছি যে নাটোরে এই পূজাটা হয়, তারপর সুনামগঞ্জের হাওড় এলাকায় এই পূজাটা হয়, এবং শ্রীমঙ্গলেও এই পূজাটা হয়। তো এইটা মেনলি দেখা যায় যে যারা এই পূজাটা করে তাদেরকে বলা হয় যে শিব সাধক আর কি। তো এনারা কি করেন, চড়ক গাছটা সংগ্রহ করেন, চড়ক গাছটা সংগ্রহ করে সেটা আর কি ওনারা দেখা যায় বর্ষাকালে যখন পানি আসে তখন এটা ওনারা পানিতে ছেড়ে দেয়, এবং পরবর্তীতে শীতকালে বা পরবর্তী সিজন যখন আসে তখন এটা তাদের বিশ্বাস যে আমরা পুনরায় গাছটা আবার ফেরত পাবো, সেই বিশ্বাসে তারা গাছটা ছেড়ে দেয় এবং পুনরায় তারা পায়ও। তো এই গাছটা উঠে নিয়ে আসার পরে এটাকে সিঁদুর দিয়ে বা বিভিন্ন পূজার যে প্রসিডিউর গুলো আছে সেগুলো দিয়ে আর কি মূলত পূজাটা করা হয়। তখন এই চড়ক গাছটা পূজাটার সিস্টেম হচ্ছে মাঝখানে মাটিতে গাছটা গেঁথে দুই সাইডে দুইটা লাঠির মতো দিয়ে ওখান থেকে মানে দুই সাইড থেকে দুইটা সুতার মতো টানা হয়, এবং প্রত্যেকটা সুতার মাথায় বড়শির মতো আংটা যেটা বলে লোহার ওটা ঝুলানো হয়, এবং ওই দুই আংটার ভিতরে যে শিব সাধক থাকে বা তাদের অনুসারী থাকে তারা পিঠের মেরুদণ্ডের ওখানে হাড়ের ভিতরে বা চামড়ার ভিতরে যেভাবে হোক তারা মন্ত্র দিয়ে ওটা গেঁথে নেয়, আংটাটা গেঁথে নেয় সে মেরুদণ্ডের ওখানে, এবং ওই চড়ক গাছটা ঘুরতে থাকে এবং তারা কোনো ব্যথা ফিল করে না, তারা বলে যেটা মন্ত্র পড়া, এই জন্য তারা আর কি মানে সিদ্ধি লাভ হবে, এই জন্য তারা এটা করে আর কি। তো যে তান্ত্রিকের কথা এবং মূল ঘটনায় যাচ্ছি, যেই তান্ত্রিকের এই ঘটনা আনা হলো তিনি আর কি একজন শিব সাধক ছিলেন আর কি। আচ্ছা। তো উনি আসলেন, আসার পরে উনি ওই শিক্ষকদের বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে উনি দেখলেন যে শিক্ষক প্রায় মানে যায় অবস্থা আর কি, খুবই অসুস্থ, একদম শুকায় গেছে। তো উনি শুয়ে আছেন আর কি বিছানায়। তারপরে উনি বলেন যে ঠিক আছে তাহলে তুমি এই কাজ করো, ওনাকে বিছানা সহ একটু বারান্দার দিকে নিয়ে আসো। তারপর বারান্দার দিকে ওনাকে নিয়ে আসলো এবং উনি ওখানে বসে যে জপ করে বা মন্ত্র পড়ে যেগুলো পড়ে ওগুলো পড়া শুরু করলেন। কিছুক্ষণ পর পড়া শুরু করার পর দেখা গেল যে শিক্ষক ছিলেন উনি খুব মানে ব্যথায় খুব চিৎকার করতে লাগলেন। তো কি ব্যাপার, চিৎকার করতেছে কেন? তারপরে উনি আর কি উনি সব ওই জায়গায় আমার আম্মুরাও ছিল এবং আমার খালারাও ছিল, ওনারা দেখলেন যে টিচারের যে নাভির এইখানটা টোটালি পুরা একদম মানে নীল কালারে হয়ে গোল মতো হয়ে গেছে নাভির চারিপাশে, ঠিক আছে, একদম মানে চোখের সামনে আপনার মা নিজে দেখেছেন একদম আচ্ছা। একদম চোখের সামনে নীল হয়ে পুরো জায়গাটা গোল হয়ে ফুটে উঠছে একদম, মানে মানুষের অন্যান্য শরীরে একটু ফর্সা বাট ওই জায়গাটা একটু নীল হয়ে চারিদিকে ফুলে উঠছে আর কি। তারপরে তান্ত্রিক যেটা করলেন উনি করলেন কি গরম পানি এবং লবণ মিশালো পানিতে, এবং উনি তারপরে এটাকে মন্ত্র পড়ে উনি ওই যে টিচার ছিল ওনাকে খাওয়ানোর কিছুক্ষণ পরেই টিচারটা বমি করলেন এবং তারপরে উনি যে বমি করছিলেন ওই বমির ভেতর থেকে তান্ত্রিক করলো কি হাতের নখ এবং কিছু চুলের এগুলো আর কি বের করলে আনলেন। তারপরে বললেন যে এইটা হচ্ছে ওনার মানে যে শিক্ষক ছিল ওনাকে কোনোভাবে হয় কাছের লোক বা অথবা দাওয়াত করে কেউ খাওয়াইছে কিংবা কোনো খাবারের মাধ্যমে ওনাকে এটা খাওয়ানো হয়েছে, যার কারণে এটা ওনার পেটের ভিতরে ছিল আর কি। তারপরে বললো যে এখন কি করা যায়। তখন উনি তান্ত্রিক বললেন যে উনি আর একটু মন্ত্র সাধনা করলেন এবং বললেন যে তোমাদের বাসার পিছনে দেখো একটা লাউ ক্ষেত আছে, মানে লাউ গাছ আছে যেটা ওটার মাচা আছে, ওটার মাচা ঠিক মাঝামাঝি 3 হাত মাটি
খুঁড়বে, 3 হাত মাটি খোঁড়ার পরে দেখো এখানে কি পাওয়া যায়। তো যখন আমি একদম মানে আমার আম্মু মানে একটা মানুষ যখন কথা বলে তখন চোখ দেখে কিন্তু বোঝা যায় যে সত্য বলতেছে। মানে আমার আম্মুর অভিব্যক্তটি এরকম ছিল যে মানে তারা সেখানে গেছে, যাওয়ার পরে মাটি খুঁজছে, 3 হাত খুঁজছে, খোঁজার পরে দেখা যায় যে এই যে মেটে হাড়ি যেটা মানে মাটির হাড়ি যেটা বলে যে পোড়ায় যেটা হয় লাল কালারের, ওই মাটি ওরকম একটা হাড়ি ওই একদম ক্ষেতের মাঝখানে পোতা 3 হাত আচ্ছা। নিচে, এবং ওইটার ভিতরে একটা সাবান, একটা সাবানটার মাঝখানে 4 কোণা করে কাটা, এবং ওই 4 কোণার ভেতরে সাদা কাফনের কাপড় বা সাদা কাপড়, ওইটার ভিতরে একটা তাবিজ দেওয়া, এবং তাবিজের ভিতরেও একটা মানে কাগজের কিছু ছিল, এবং তার ভিতরে কিছু নকশা বের কোনো কিছু করা ছিল আর কি। তো এবং দেখা গেল যখন ওটা তোলা হলো তখন দেখা গেল যে কাপড়টা পেঁচানো ছিল যে তাবিজটায়, ওই কাপড়টা মানে ব্রাউন কালার হয়ে উপরের দিক থেকে আস্তে আস্তে পুড়তে একদম নিচ পর্যন্ত আসছে আর কি, তাবিজের নিচ পর্যন্ত, মানে অল্প একটু জায়গা আর একটু সাদা আছে। মানে এটুকু একটা অবজারভেশন করে দেখা গেল। তারপরে এটা নিয়ে আসা হলো তান্ত্রিকের কাছে যে ব্যাপারটা কি। তারপর উনি বললেন যে যে শিক্ষকটা ছিল ওনাকে আর কি বান মারা হয়েছে বা তাবিজ করা হয়েছিল। তো মূলত ওই যে সাদা জায়গাটুকু ছিল মানে ওই কাপড়টা মূলত ছিল ওনার জীবনে আর কি। তো যখন ওটা পুড়ে একদম মানে সবটুকু পুড়ে গেছে, আর উনি যখন পুড়তে শুরু করছে আস্তে আস্তে ওনার ক্ষতি হতে শুরু করছে, উনি চিকন হয়ে গেছে, স্বাস্থ্যহানি হয়েছে। যখন ওই একটু সাদা আছে মানে হচ্ছে আর উনি আর ওনার আয়ু আর অল্প দিন আছে আর কি। তো তারপরে উনি বললেন যে এইখানে এই জিনিসটা পোতা হয়েছে এবং ওনাকে ওই চুল এবং নখ এগুলো খাওয়ানো হয়েছে। সুতরাং এই দুইটার ভিতরে একটা কানেকশন তৈরি করা হয়েছে যে এই দুটো একসঙ্গে থাকলে যতদিন পর্যন্ত একসঙ্গে থাকবে ততদিন পর্যন্ত ওনার উপর এই বানটা কার্যকর থাকবে আর কি। তার পরবর্তীতে এটা ওনার বানটা কেটে যাওয়ার পরে তান্ত্রিক ওখান থেকে চলে যাওয়ার পরে রাসেল ভাই যেটা হয় যে মানে ওই যে টিচার ছিল ওনাকে পরবর্তীতে আর বেশি দিন বাঁচানো যায় নাই। তারপরে দেখা যাচ্ছে যে মোস্ট প্রবাবলি 10 থেকে 15 দিন পরে ওই শিক্ষকটা আর কি মারা যান। পরবর্তীতে লোকজন ধারণা করে যে উনি অনেক ভালো পড়াতেন, ভালো টিচাররা ওনার জন্য স্টুডেন্ট পেতেন না, সো এই জন্য আর কি ওনাকে রেষারেষি করে বা মন থেকে বা হিংসা করে এই ঘটনাটা আর কি ঘটনা হয়েছে। আসলে এটাই ছিল আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরো একটা ব্ল্যাক ম্যাজিক বা এরকম টাইপের কিছু একটা শুনলাম। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে নিলয় SMS করেছেন রায়পুরা নরসিংদী থেকে, এবং তিনি বলছেন যে যতদিন মাসুম ভাই থাকবেন ততদিন ভূত ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসম হবে ইনশাল্লাহ। নীরব আমাদের লিখেছেন যে তিনি বাসায় পৌঁছেছেন। আমার তো মনেই ছিল না, অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অলরেডি। আমি বিভিন্ন নিউজে দেখছি যে অনেকেই জ্যামের কবল থেকে বাঁচার জন্য অনেকেই পরিজনকে মানে যারা ফ্যামিলিতে যারা বাচ্চা রয়েছেন, যারা একটু বয়স্ক রয়েছেন তাদেরকে এখনই গ্রামের বাড়িতে রেখে আসছেন, এবং অনেকে এখন হয়তো জার্নিও করছেন। আজকে যেহেতু শুক্রবার, আজকেও দেখেছি অনেক মানুষজনকে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে, এবং হয়তো তারা সবাই দেশের বাড়িতে যাচ্ছেন অনেক আগেই এবং কিন্তু লম্বা ছুটি, সুতরাং অনেকে হয়তো বিভিন্ন সময় যাবেন। ইনফ্যাক্ট আমাদের এখানে যে আকাশ ঘটনা শেয়ার করেন উনিও কালকে সকালবেলায় চলে যাবেন। উনি আজকে শুধুমাত্র এখানে ঘটনা শেয়ার করার জন্য আছেন, এবং আজকে রাতটাতেই মানে একটু প্রেশার হয়ে যাবে, তারপরে উনি এসছেন শুধুমাত্র ঘটনা শেয়ার করার জন্য, এবং কালকে তিনি বাড়ি চলে যাবেন। মহাখালী থেকে আমাদের ফয়সাল লিখেছেন দারুণ হচ্ছে। আমাদেরকে রূপকথা মগবাজার থেকে লিখেছেন আরো ভয় পেতে চান তিনি। আমাদেরকে সাজ্জাদ পাভেল লিখেছেন বরিশাল থেকে। আমাদেরকে আলম গাজীপুর থেকে লিখেছেন। আমার কাছে মনে হয় যে ভয় পাওয়াটাও একটা ব্যাপার, আসলে সবাই বোধহয় ভয় পায়ও না, মানে যারা নির্ভীক তাদেরকে ভয় পাওয়ানো তো খুব মুশকিল আসলে। সিয়াম আমাদের লিখেছেন যে ভালো লাগছে। মজিব আমাদের লিখেছেন, আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই যে ভয় পান আর না পান এনজয় করছেন কিনা সেটা একটু জানতে চাই। SMS করে প্লিজ আমাদের একটু জানিয়ে দিবেন, এবং কোন ধরনের ঘটনা শুনতে চান, কোন ধরনের ঘটনাগুলো ভালো লাগে, সেই ধরনের ঘটনাগুলো আমরা বেশি কালেক্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদিও আমাদের হাতে পুরোটা নাই। মারুফ আমাদের টঙ্গী গাজীপুর থেকে লিখেছেন। শুভ্র আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন কুষ্টিয়ার স্টোরিটা অনেক ভালো ছিল। আমাদেরকে ফুর্তি থেকে উত্তম কুমার লিখেছেন চট্টগ্রাম থেকে, আচ্ছা ফুর্তি উত্তম কুমার চট্টগ্রাম থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি নূর মোহাম্মদ আলী বাবু আমাদের যশোর থেকে লিখেছেন সাউন্ডটা ভয় লাগছে। আমাদেরকে রিদওয়ান লিখেছেন লালবাগ থেকে লাভ ভূত FM। মালিহা আমাদের লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসম। আমাদেরকে এছাড়াও আবরার SMS করেছেন আরো অনেকেই। এখানে দেখতে পাচ্ছি যে অনেকে ফেসবুকে লিখেছেন, এবং তিনি বলেছেন যে তিনি আজকে আমাদেরকে বিডি বয় ইলিয়াস লিখেছেন যে রাসেল ভাই আজকে তিনি বিয়ে করেছেন, এবং ফার্স্ট তিনি তার ওয়াইফের সাথে ভূত FM শুনছেন, এবং আজকে ভয় লাগছে না তার কাছে, এবং একসাথে শুনছেন দুজনে, ভয় লাগছে না।
গল্পগুলো আজকে অনেক ভালো শুনতে অনেক ভালো এবং ভয় পাচ্ছি লিখেছেন রং পেন্সিল। আমাদেরকে কে এম খান আব্দুল্লাহ লিখেছেন লাভ ভূত এফএম। আমাদেরকে দেখতে পাচ্ছি শেখ রসুল এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদের, এবং তিনি লিখেছেন ভূত এফএম অসাম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রাফি হক এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন এমডি মোরসালিন হক। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি নাসরিন, এসএমএস না এখানে সব কমেন্ট করছি। নাসরিন আক্তার লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি ভ্যাম্পায়ার সবুজ লিখেছেন আই লাভ ভূত এফএম। একই কথা লিখেছেন আমাদেরকে আমার কোনো স্বপ্ন নাই, মানে নাম এটা ফেসবুক নেই আর কি। ফাহমিদা আমাদের লিখেছেন যে তার কাছে ভালো লাগছে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে কমেন্ট করেছেন। সাইরা আখতার করি লিখেছেন আই লাভ ভূত এফএম। দুর্জয় সরকার আমাদেরকে এখানে কমেন্ট করেছেন আমাদেরকে। এছাড়া শুভ দেওয়ান, এবং তিনি আরো ভয় পেতে চান সেটা লিখেছেন। আপনি যে এখানে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন, আপনার আমাদের এই পোস্টগুলো লাইক দিতে পারেন এখানে। আমি চলে যাচ্ছি, আরো একবার জানিয়ে দিতে চাই যে কি করতে হবে আমাদের সাথে কমিউনিকেট করতে গেলে। প্রথমে জানিয়ে দিই, আমাদের যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আমাদেরকে ইমেলের শুরুতে একটু প্লিজ উল্লেখ করবেন যে আপনি এখানে স্টুডিওতে এসে শেয়ার করতে চান ঘটনা, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা আমাদের দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি ঘটনাটা রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা ফেসবুকে কমেন্ট করতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti। নতুন অতিথি নিয়ে ফিরে আসবো একটু পরেই। আপাতত ছোট একটা বিরতিতে যাব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the Furti. Comes alive. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:29। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা কোনো কথা বলবো না, সরাসরি চলে যাবো আবারও আমাদের অতিথির কাছে। এবং আপনার নামটা প্লিজ বলবেন এবং তারপরে এসএমএস করবেন, এসএমএস বলছি, ঘটনা শেয়ার করবেন। হ্যালো লিসেনার্স, আমি আসিফুজ্জামান পিয়াল বলছি। এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব এটা আমার লাইফের ভয়াবহ একটি এক্সপিরিয়েন্স। তবে আমি যেটা মনে করি এই ঘটনাটা আপনারা হয়তো আগেও শুনেছেন, যে বোবা জিনের যে ব্যাপারটা, যে রাতে হঠাৎ করে পুরো বডি প্যারালাইজড হয়ে যাওয়া, মনে হয় কিছু একটা চেপে বসছে। তা আমি আপনাদেরকে যেভাবে শুরু করি। একদিন রাতে, এটা আমি তখন ক্লাস 5 কি 6 এ পড়ি, বা 7-8 হতে পারে, এটা আমি সঠিক খেয়াল পড়ছে না। আমি রাতে একটি স্বপ্ন দেখছি, দুঃস্বপ্নের মতোই, যেভাবে আমি প্রতি রাতে, আমি সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমি কোনো স্বাভাবিক স্বপ্ন দেখিনি। আপনি তো সব ঘটনায় স্বপ্ন নিয়ে এবং স্বপ্ন বাস্তব হয়ে যায়। হ্যাঁ, এবং আমি স্বাভাবিক স্বপ্ন দেখিনি, এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগে যে আমি আজকে পর্যন্ত, মানে এখন পর্যন্ত কোনো স্বাভাবিক স্বপ্ন আমি দেখিনি। এবং যেহেতু আমার সাথে এই স্বপ্নগুলো এইভাবে চলে আসছে, আমার কাছে ব্যাপারটা সাধারণ হয়ে গিয়েছে, অ্যাজ ইউজুয়াল। এই জন্য ব্যাপারটা আমার পরে এতটা ইফেক্ট এখন আর করে না। তা সেদিন স্বপ্নটা যেমন ছিল, আমি রাতে ঘুমের মধ্যে যে স্বপ্নটা দেখলাম, এটা অতি বাস্তব টাইপের ছিল না, স্বপ্নের মতোই দেখছিলাম। যে আমি উড়ে বেড়াচ্ছি, লাফ দিয়ে এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় যাচ্ছি, এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় যাচ্ছি, জঙ্গল টাইপের, মাঠ টাইপের, ঠিক আছে, এমন একটা এনভায়রনমেন্ট ছিল। রাত, স্বপ্নেও রাত, তখন দিন না। তা আমি একটা জঙ্গল মাঝখানে একটা ফাঁকা মাঠ, এমন একটা জায়গায় এসে লাফ দিয়ে পড়ছি, মানে আকাশ থেকে যখন আমি উঠছিলাম। ওই সময় আমি দেখি মাঠের এক সাইডেই একটা কি বলবো, বামন টাইপের, ছোট পিচ্চি না, বামন টাইপের ছোট সাইজের একটা কালো মূর্তি, যার চোখটা ছিল লাল। তা এটা হচ্ছে যে সে আমার দিকে দৌড়ে আগায় আসছে। তখন আমি তার থেকে বাঁচার জন্য তার সাথে যুদ্ধ শুরু করলাম। স্বপ্নের মধ্যে আমি তার সাথে ফাইট করছি এবং সে আমার সাথে ফাইট করছে, খুব ফাইট হচ্ছে। তা একটি পর্যায়ে হঠাৎ করে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেল। আমি হঠাৎ আবিষ্কার করলাম যে আমি ফাইট করতে করতে আমরা একটা ভাঙা পুরোনো কারখানা যেমন থাকে জং ধরা, এমন একটা কারখানার মধ্যে আমি ওই জিনিসটার সাথে মারামারি করছি। করতে করতে এক সময় আমি উইক হয়ে পড়ি এবং সেই জিনিসটা আমার বুকের পরে বসে আমার গলাটা চেপে ধরে, এবং আমি তার থেকে স্বপ্নের মধ্যে ছাড়া পাওয়ার জন্য খুব কাকুতি মিনতি এবং দোয়া দুরুদ পড়ছি।
এমন সময় হঠাৎ আমার চোখ খুলে যায়। তখন আমার ঘুম ভেঙে গেছে, আমি চোখ খুলে যেটা আমি দেখি খুবই ভয়াবহ একটা জিনিস, যে সেই জিনিসটাই, যে জিনিসটা আমি স্বপ্নে দেখেছি, সেটা আমার বুকের পরে বসে আমার গলাটা চেপে ধরে আছে, চোখটা লাল। এটা বাস্তবে? এটা বাস্তবে, এটা তখন বাস্তব, তখন আমার জ্ঞান আছে, বাস্তব। তখন আমি যেটা ফিল করি যে আসলে আমি ফুললি প্যারালাইজড, আমার কোনো কিছুই নড়াতে পারছি না, মুখে কথাও বলতে পারছি না। হ্যাঁ, মানে অনেকেই বোবা ধরে এরকম বলেন, তারপর অনেকে বলেন যে না এটা ফিজিক্যালি মানে মানে জাস্ট অনেক সময় দেখা যায় যেরকম মানে শোয়ার কোনো ভুল হলে বা হয় এরকম। বাট আপনার ঘটনাটা একটু অন্যরকম। আমি এই জন্য বলবো যে আপনি স্বপ্নে ঠিক যা দেখলেন, ঘুম ভাঙার পরে দেখছেন যে বাস্তবে ঠিক তাই হচ্ছে। জি রাসেল ভাই, খুবই একদম অদ্ভুত সেই ব্যাপার। জিনিসটাই যেটার সাথে আমি স্বপ্নে আসলে ফাইট করছিলাম, হুম হুম। সেই জিনিসটাই যেভাবে আমার বুকের পরে চেপে আমার গলাটা চেপে ছিল, সেভাবেই আমি কথা বলতে পারছি না, টোটালি প্যারালাইজড। আমি জোরে জোরে ঘুমানোর যে শব্দ, সেভাবে ঘুমাচ্ছি এবং মনে মনে দোয়া দুরূদ যা জানতাম পড়ছি। হুম। এমন সময় আমার ঘুমানোর সাউন্ডটা আমার পাশে, আমার আম্মু ছিল, আব্বু ছিল পাশের রুমে, তারা শুনতে পায়। তা আম্মু উঠে আসে, উঠে এসে রুমের লাইটটা অন করার সাথে সাথে আমাদের পাশে যে জানালাটা ছিল, জানালাটা ধাপ করে আওয়াজ হলো, মানে কিছু একটা বন্ধ হয়ে গেল বা কিছু চলে গেল। একটা চলে গেল, ধাপ করে একটা আওয়াজ হলো। এবং আমি তখন ওই বউ জিনটা ছেড়ে দিলে আমি আবার নর্মাল পর্যায়ে চলে আসলাম। এবং Okay. তখন আসলে যে ফিলিংসটা ছিল আসলে ভাইয়া, আমি বুঝতে পারছি। এবং খুবই আজকে যদি রাত্রেবেলা কারোর সাথে এরকম ঘটে তাহলে বুঝতে পারবেন। না আমি চাই না সেটা, আবার চাইও ঘটনা পাওয়ার জন্য। আচ্ছা, আমরা পরবর্তী আমাদের যে অতিথি আছে তার কাছে যাই, তার ঘটনায়। এবং আমরা মাঝখানে দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন, আজকে অনেকেই প্রশংসা করছেন আজকে এপিসোডের, এবং আশা করছি যে আপনাদের সবার কাছে ভালো লাগছে। আমাদেরকে দেখতে পাচ্ছি সাদাত আকরাম তিতাস কুমিল্লা থেকে লিখেছে ঘটনাগুলো খুব ভালো লাগছে। আমাদেরকে পলাশ লিখেছেন আই লাভ ভূত এফএম স্টোরি গুলো। আচ্ছা, পিয়াল ভাই স্টোরি গুলো ভালো লাগছে। পিয়াল ভাই ইনশাল্লাহ আবারও আসবেন। প্রমি আমাদেরকে চাঁদগা থেকে SMS করছেন, এছাড়াও আমাদেরকে SMS করছেন, আরো অনেকেই দেখতে পাচ্ছি SMS করছেন, সেটা ফেসবুকের কমেন্ট তো রয়েছেই। আমরা চলে যাই পরবর্তী ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। হ্যালো রিসার্চ, আমি হাসিব উত্তরা থেকে এসেছি। পড়াশোনা গাজীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। ওকে, আপনি পিয়ালের সাথে এসেছেন গতদিনের মতো, হ্যাঁ। আজকেও পিয়ালের সাথে এসেছেন। শুনি আপনার ঘটনা। আমি যে বাসাটায় থাকি এটা হচ্ছে একটা চিলেকোঠার বাসা। তো গত ফেব্রুয়ারিতে আমি বাসাটায় উঠি। ওখানে অনিক ভাই, রাকিব ভাই, আবির ভাই, 3 জন বাসাটায় থাকে আর কি। দেন 1 মাস যাওয়ার পর হঠাৎ করে রাকিব ভাই, হুজুর মানুষ, অনেক হুজুর প্রকৃতির, তো উনি আর আমি 2 জন বাসায় একা একা আছি, কথাবার্তা হচ্ছে। রাকিব ভাই হঠাৎ করে আমাকে বললো যে তুমি জানো এই বাসায় এরকম একটু সমস্যা হয় আর কি। তো আমি বললাম যে কি টাইপের সমস্যা? তো বলছে যে এরকম মাঝে মাঝে যখন একা থাকি তখন রাত্রেবেলা খুব প্রবলেম করে আর কি। ইভেন কয়েকবার নিচে চাচাকেও ডেকে আনতে হয়েছে আর কি, আমার এখানে থাকার জন্য আর কি। তো আমি বললাম যে প্রবলেম গুলো কেমন? তো বলছে যে ছাদে অনেক জোরে জোরে আওয়াজ করে। ইভেন অনিক ভাই কয়েকবার মানে আতরে মুখটা খুললে যে একটা গন্ধ, মনে হচ্ছে সমস্ত বাতাসে রুমটাতে এরকম গন্ধ এসে মানে ভরে গেছে একটা আর কি, মানে এক জায়গায় জমে গেছে গন্ধটা আর কি, এরকম আর কি। আর এই জিনিসটা সে মানে কখনোই গায়ে লাগায় না আর কি। তো আমাকে রাকিব ভাই বলছে যে আমার তো এক্সাম মাসখানেকের ভিতরে শেষ হয়ে যাবে, তো আমি অনেক তো চলে যাব, বাসায় চলে যাব, তখন তুমি একা কিভাবে থাকবো আর কি। তো আমি বললাম যে সমস্যা না, আমার এক ফ্রেন্ড উৎসব আছে, আমি ওকে বললে ও আমার এখানে এসে থাকবে আর কি। তো রাকিব ভাইদের এক্সাম শেষ, রাকিব ভাই চলে যাবে। অনেক ভাই আমাকে অনেকবার বলছে যে তুই চল, যশোরে চল, একসাথে যাই, বাসায় একা থাকার দরকার নেই। তো আমি বললাম যে না ভাই, আমার ক্লাস চলতেছে, তো আমি পারবো না। এবার যেটা হয়েছে যে ভাইরা চলে গেছে, যাওয়ার পর আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আয় এসে আমার বাসায় থাক। তো ওই 2 দিন ছিল, যেন ওর বাসার থেকে প্রবলেম হয়েছে, আবার চলে গেছে। তো আমি আমার আরেক ফ্রেন্ড রাজুকে এনে বললাম যে তুই কিছুদিন থাক, যে ভাইরা যতদিন না আসে তুই থাক। ওই দিন রাত্রে মূলত ঘটনা ঘটে আর কি। দেন যেটা হয় যে রাজু আর আমি বসে আছি, এমনি অনেক সময় আমাদের ছাদের যে স্টিলের দরজা, চিলেকোঠার যে সাপটার, ওইটাতে নক করে আর কি। তো এইটা সবাই ফান হিসাবে নেয় আর কি, নক করে, অনেক সময় মজা করে আর কি। তো ওই দিন রীতিমতো নক করছে, দরজাতে নক করছে বলে রাজু একটু চমকা গেছে, আমার দিকে তাকাইছে। তো বলছি যে এটা কিসের শব্দ দোষ? তাই বলছি যে সমস্যা নেই, এরকম সমস্যা আর কি হয়, তো তুই রিল্যাক্স থাক আর কি। তো ও একটু ফান করে বলছে কি যে আমার আরেকটা জোরে দেন তো। যখনই বলছে তখন দরজায় আরেকটা জোরে আঘাত করছে, স্টিলের একটা দরজা কেঁপে উঠছে।
উঠলে ও বিষয়টা আরো ভয় পেয়ে গেছে। তো আমি ওরা বললাম যে আরে থাম, তুই সমস্যা না, এটা এরকম হয় আর কি। তা ও আরো ফান করার জন্য ও বলছে মামা আরো জোরে দেন। যখনই বলছে তখন দরজাটাতে এত জোরে একটা লাথি মারছে, মনে হচ্ছে দরজাটা ভেঙে যাবে আর কি। তো ও মূলত কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে আমি থাকবো না, আমি চলে যাবো বাসায় চলে যাবো। পরদিন সকালে চলে গেছে। ওই দিন রাত্রে আমি সম্পূর্ণ একা। ওই দিন যেটা হয়েছে যে একসাথে ক্লাসে গেছি, ক্লাস করে এসে আমি 3:30টার দিকে খুব টায়ার্ড, তো আমি ঘুমাই পড়ছি। 9টার দিকে হঠাৎ করে আমার ঘুম ভাঙছে, রুম টুম সম্পূর্ণ অন্ধকার একদম। তারপর আমি লাইটার জ্বালাইছি, জ্বালার সাথে সাথে কারেন্ট চলে গেছে। আর দেখলাম যে দমকা বাতাস, এবার কাল বৈশাখী ঝড় যেটা হলো ওই দিনকার। তো আমি জ্বালা টালা সব টেনে দিছি, যে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ক্লাস করে এসে জুতাটা ছাদে যেয়ে রেখে দিছি। আমার তখন মনে পড়ছে কি যে জুতা তো ছাদে আছে। তো আমি দরজা যখনই খুললাম, খোলার সাথে সাথে বৃষ্টিতে রুমের ভিতরে পানি আসতেছে। দরজা আটকাই দিয়ে একটা টাওয়াল মাথায় পেঁচায় আবার জুতাটা আনতে গেছি। যখনই জুতা ধরছি, ধরে পাশে তাকানোর সাথে সাথে দেখি যে একজন কার্নিশের এক কোনায় দাঁড়ায় আছে। তো আমি এত জোরে চিৎকার করে উঠছি দেখে, সাথে আমি রুমের ভিতরে দৌড়ে আসছি। এসে দরজা নক করে দিয়ে আবার কিছুক্ষণ পর কারেন্ট চলে আসছে। এবার আমার প্রচন্ড ভয় লাগতেছে, আমি নিচে দৌড়ে গেলাম। বলা যায় যে আপনি মনে করছেন যে এই ভদ্রলোকই আপনার দরজা নক করেন, হ্যাঁ, এবং যেটা মনে এবং হয়েছে। পিয়াল বলছিলেন যে উনি আপনার বাসায় ছিলেন এবং উনি হ্যাঁ, ও এই জিনিসটা ফেস একই করছে। ঘটনা এবং দরজা নক করে, এবং আপনি ফাইনালি একদিন দেখে ফেললেন যে কে নকটা করে। হ্যাঁ, তো তখন আমি চাচার এখানে দৌড়ে গেছি, নিচে নেমে বলছি চাচা এই সমস্যা হয়েছে। তো উনি বলছে যে না, এই ধরনের তো সমস্যা হওয়ার কোনো কথা না। তো আমি বললাম যে আপনি আমার সাথে উপরে চলেন এখনই। তো উনি উপরে আসছে, আসার পর আমি ওনাকে যেটা বলতেছি যে বাসায় কি সমস্যা চাচা। তো বলছি এটা তেমনই কোনো সমস্যা না, এই বাসাটা যখন কাজ হয় 5-6 বছর আগে যখন কাজ হয়, তখন যেটা হয়েছে যে একটা প্লার ভালোভাবে করা হয়নি। তো একজন কাজ করতে যে প্লারটা ভেঙে গেছে, তো উনি এখানে মারা গেছে আর কি। তো ওই টপ উনি কি ফ্লোরটা, বাড়ির মালিক ছিলেন? না না না, একজন মানে যে কাজ করে আর কি। আচ্ছা, তো তখন থেকে টপ ফ্লোরে যারা যারা থাকছে আমাদের আগেও, তাদের এই প্রবলেম গুলো ফেস করতে হয়েছে। এমন কি যে নিচে যারা থাকে তারা অনেক জোরে জোরে আওয়াজ পায়, যে এরকম শব্দ করে আর কি, মনে হয় যে ইট দিয়ে আঘাত করে। কয়েকবার এমন হয়েছে যে নিচে যে আপুরা থাকে তারা নিচে চাচাকে ডেকে আনছে যে ছাদের উপরে ছেলেরা কি করতেছে, এরা এসে দেখে যে কিছুই না, আমরা জাস্ট ঘুমাচ্ছি, কোনো শব্দই নেই আর কি। তো এই ঘটনাটা বাড়ি এলাকায় জানানো হয়েছে, যেরকম ছাদের উপর কন্টিনিউ এই জিনিসগুলো হচ্ছে। তারপর যেই মসজিদ থেকে হুজুর এলে মিলার টিলার দেওয়ার পর এখন তারপরে ঠিক আছে, এখন কোনো সমস্যা টমস্যা হয় না। এখন সমস্যা হয় না। এবং আমরা বুঝতে পারলাম একটা জিনিস, যে আমরা যারা এমনিতেই অনেক সময় অনেক শব্দ হয়তো মানে জাস্ট ইগনোর করি যে না এটা কোনো ব্যাপার না, কিন্তু যখন কেউ দেখে ফেলে তখন সেটা একটা ঘটনা হয়ে যায়। উনি দেখে ফেলেছেন এবং কোনো একটা দিন কোনো একটা রাতে হঠাৎ দেখে ফেলেন যে ঘটনার উৎস কোথায়, এবং সেইটা হতেই পারে সেই মিস্ত্রি। উনি যেটা বলছেন ওনার ঘটনার ব্যাখ্যা করলে তাই দাঁড়ায় যে যে মিস্ত্রিটি ওখানে মারা গিয়েছিল সেই হয়তো এরকম একটা তার অস্তিত্ব জানান দিচ্ছে, হয়তো কাউকে ডেকে তোলার জন্য না বা কাউকে বিরক্ত করার জন্য, তিনি হয়তো তার অস্তিত্ব জানান দিচ্ছেন যে হ্যাঁ তিনি এখানে আছেন। এনিওয়েজ, আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, এবং আশা করছি যে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর মাঝখানে আপনারা যারা SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যারা ইমেল করতে চান ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে boothfm@radiofurti.fm, which is BHWTFM@radioForti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা পরবর্তী ঘটনায় যাওয়ার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Booth FM. The night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:45। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর চলছে ভূত এফএম। আর এখন ভূত এফএম একটি অন্যরকম উইথ গ্রামীণ ফোন, আপনারা সবাই জানেন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আমরা আরো একবার জানিয়ে দিই যে আমাদের এখানে কিভাবে আসতে হবে। আমাদের এখানে আসার নিয়মটা হচ্ছে আপনি আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেখানে আপনার ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন, এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে boothfm@radiofurti.fm। আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি আমাদের এখানে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অনুগ্রহ করে আপনার ঘটনাটি রেকর্ড করুন এবং পাঠিয়ে দিন অডিও ক্লিপটি আমাদের কাছে। আমাদের শেষ অতিথি এসছেন ঝিনাইদহ থেকে,
এবং ঝিনাইদহ থেকে তিনি আমাদের একটা লাস্ট টাইম একটা SMS করেছিলেন এবং সেখান থেকে উনি অনেক মানে আগ্রহ নিয়ে এখানে এসেছেন এবং আমরা তার কাছ থেকে ছোট্ট ঘটনা শুনবো, যদি হাতে একেবারেই সময় কম, তারপরে শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন। হ্যালো লিসেনার, আমার নাম আব্দুল্লাহ, আমি ঝিনাইদহ মহেশপুর থেকে এসেছি। আর কি ঘটেছিল আপনার সাথে? আমি সরাসরি ঘটনা চলে যাই। আমি মাস দুয়েক আগে হবে আমি আমার নানুর বাড়িতে বেড়াতে যাই। তো বেড়াতে যাওয়ার পরে রাত 10টা বাজে। তো ওই সময় আমি উঠানের মাঝখানে চেয়ারটা নিয়ে বসে থাকি। তো বসে থাকার কারণে বসে থাকে দুয়ারের মাঝখানে। তো কিছুক্ষণ পর একটা নুপুরের আওয়াজ শুনতে পাই। তো নুপুরের আওয়াজটা শুনতে পাই, তখন আমি ওটাকে কিছু মনে করি না। দেন ওটা আস্তে আস্তে ওটা আমার কাছে আসতে থাকে। তো ওইটা আমি তখন ভয় পেয়ে যাই যে এই আওয়াজটা আস্তে আস্তে আমার কাছে চলে আসছে এবং অনেক জোর হতে থাকে। পরে আমি রুমে চলে যাই। রুমে যাওয়ার পরে আমার নানি টের পাই, মানে উনি কি জন্য যে উঠছে সেটা আমি জানি না অবশ্য। তো আমি নানিকে বলছি, নানি এমন এমন ঘটনা। তো নানি বললো যে আচ্ছা তুই শুয়ে থাক, তোকে আমি কালকে বলবো। তো আমি তারপরে নানি ঘটনাটা বলে। তো যে এমন এমন আমার উপর আমার সাথে একজন আছে। তো ওইটা আমার আর মনে থাকে না। তারপরের দিন ওই সেম এটা আমি করি যে ওই দুয়ারের মাঝখানে আবার বসে থাকি। তো ওই আওয়াজটা হতে হতে আবার যখন আওয়াজটা পাই তখন আমার মনে পড়েছে যে আমি কালকে তো এরকম হয়েছে। তো আমি রুমে চলে যাই। তো আমি রুমে যাই, যাওয়ার পর ওইখানে রুমে আমার খালাতো ভাই আছে। তো আমি খালাতো ভাইকে বলছি যে রাশেদ, আমি একটা আওয়াজ শুনতে, আমি একটা গন্ধ শুনতে পাচ্ছি, তুই পাচ্ছিস? মানে রুমে যাওয়ার সাথে সাথে একটা মানে এমন একটা সুগন্ধ আসলো, সে গন্ধটা আমি আগে কখনো পাই নাই। তখন আমি বলছি, ওকে বললাম। ও বলছে যে হ্যাঁ ভাই আমি পাইতেছি। তো তখন আমি আবার নানিকে ডাক দিলাম। তো নানি বলল যে তোকে না বলছি তুই হচ্ছে এইসব বিষয়ে কোনো কথা বলবি না। তো যখন কথা বলার ঠিক 2-3 মিনিটের ভেতরে গন্ধটা আর নাই। তো আমার ওই নানির সাথে এই ঘটনাগুলো আমার শুধু আমার নানি ফেস করতে পারে এবং আমার নানিকে অনেকে হেল্প করে। এবং ওই নানিদের বাড়িতে তার 4-5 দিন আগে জি বলেন। একজন দুয়ারের মাঝখানে ভুট্টা বাজতেছিল। তো ভুট্টা বাজতেছিল, তা ঠিক দুপুর বেলা আজান দেবে তার 1 মিনিট আগে ভুট্টা ওনার হঠাৎ করে ওনার গালে একটা চড় মারে যে তুই আমার রাস্তায় বসে আছিস, তো এত বড় সাহস। তখন উনি বলতেছিল যে আপনি কে? ঠিক আছে, মানে কিছু দেখতে পায় না, সে অবাক হয়ে যায় যে কেউ নেই। তখন আমার নানি ওইখান থেকে বুঝতে পারে যে ওনার সাথে যে একটা কেউ আছে, সে করছে। পরে ওনাকে বললো যে আচ্ছা তুই ওখান থেকে সর, আমি বুঝতে পারছি। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ।